Okay, so I am sharing my screen. আশা করি সবাই you guys can see my screen. So let me just open the previous day file, practice set 3. So this was the Excel file which we were working with, যেটার উপর আমরা কাজ করছিলাম। এবং এই এক্সেল ফাইলটার উপর আমার কাছে ছিল যে সিরিয়াল নাম্বার, আইটেমস, পেন, নোটবুক, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস। এবং আমরা কি করেছিলাম, কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস এটাকে আমরা মাল্টিপ্লাই করে এর টোটাল সেল ভ্যালুটাকে বের করেছিলাম। এবং টোটাল সেল ভ্যালুটাকে বের করে ফেলার পর আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে দিয়েছিলাম এবং আমাদের কাছে দেখেছিলাম যে আমাদের অলরেডি অটোমেটিক্যালি প্রত্যেকটা সেল একে অপরের সাথে গুণ হতে 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 আসছে। এবং এটাকে আমরা বলেছিলাম রিলেটিভ সেল রেফারেন্স। কেন রিলেটিভ সেল রেফারেন্স? রিলেশন, কোনো একটা রিলেশনকে বিল্ড করে এক্সেল পুরো ফাংশনটাকে রান করাচ্ছে। তার মানে এখানে কোয়ান্টিটি 10 ইন্টু 1.5, সেটা 15 হয়েছিল। আমি যখন এই সেলটাতে আমি যখন এটাকে ড্র্যাগ করে দেবো, এক্সেল অটোমেটিক্যালি বুঝে যাবে তার মানে এইখানে 10 ইন্টু 1.5 করেছিল, তার মানে এই দুটো সেলের মধ্যে সে মাল্টিপ্লাই করতে চাইছে 8 ইন্টু 2.5, 20 করতে চাইছে। তার মানে এক্সেল উইল আন্ডারস্ট্যান্ড দিস, এবং এটাকে আমরা বলছি রিলেটিভ সেল রেফারেন্স। এটাকে আমরা বলছি রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ সেল রেফারেন্স তার মানে কি, যে আমার প্রত্যেকটা জিনিস একটা আমি করে দেখাচ্ছি এক্সেলকে, বাদ বাকিগুলো আমি যখন ড্র্যাগ করে দিচ্ছি এক্সেল আগের রিলেশনটার উপর বেস করে পরপর 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 সবকটাকে নিয়ে নিচ্ছে। এটাকে আমরা রিলেটিভ সেল রেফারেন্স বলেছিলাম। এবং তারপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্সটা আমাদের কি ছিল, এখানে আমাদের জিএসটি অ্যামাউন্টটা কিন্তু একদম সেম থাকবে। কারণ কি, আমাকে এই যে গুডসগুলো, আইটেমসগুলো দেখছি, সেই আইটেমসগুলোর মধ্যে কি আছে, পেন আছে, নোটবুক আছে, ইরেজার আছে, পেন্সিল আছে, মার্কার আছে। তো এই যে আমি আইটেমসগুলোকে দেখছি, সেই আইটেমসগুলোকে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে এগুলো হচ্ছে আবার স্টেশনারি প্রোডাক্টস, বা যেটাকে আমরা অনেক সময় বলতে পারি যে স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় লাগে, সেখানে স্টেশনারি প্রোডাক্টস। So if these items are stationary products, and now suppose the government of India has imposed a GST amount of 10%. The government of India imposed a GST amount of 10% on each and everything. মানে আমাকে বলে দিয়েছে যে তোমার যে কোনো স্টেশনারি প্রোডাক্টস এর উপর 10% জিএসটি অ্যামাউন্ট হবে। তা আমি কি চাইছি, আমি চাইছি যে আমার টোটাল সেল ভ্যালু তো পেন বিক্রি করেছি 15 টাকার, আই হ্যাভ সোল্ড নোটবুক ফর 15 রুপিস, আমি এতগুলো জিনিস বিক্রি করেছি, তার টোটাল সেল ভ্যালুটা আমার কাছে আছে। তা আমি দেখতে চাইছি যদি আমি এর ওপর 10% ট্যাক্স দিয়ে দিই, যদি আমি এর ওপর 10% ট্যাক্স দিয়ে দিই, তাহলে যদি আমি ট্যাক্সটা দিয়ে দেওয়ার পর আমার টোটাল সেল ভ্যালু থেকে ট্যাক্সের অ্যামাউন্টটা যদি চলে যায়, তাহলে আমার মেন নেট সেলস কত টাকার আছে, আমি নেট কত টাকার বিক্রি করেছি। তাই এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু আমি রিলেটিভ সেল রেফারেন্স ব্যবহার করলে হবে না। তার কারণ হচ্ছে 15 ইন্টু 10% 1.5, 15 ইন্টু আবার এখানে আমাকে তাহলে 10 লিখতে হবে, আবার এখানে 10 লিখতে হবে প্রত্যেকটা সেলে। তাহলে এখানে যে কটা সেল আছে আমাকে সবেতে 10% লিখতে হবে। কেন? তাহলে আমি মাল্টিপ্লাই করে ট্যাক্স অ্যামাউন্টটা পেতে পারি। কিন্তু বিষয় হচ্ছে যে আমি তো বারবার বারবার, আমার কাছে এখন মাত্র এখানে মাত্র 20 থেকে 25টা প্রোডাক্ট আছে। যদি আমার কাছে 20,000 প্রোডাক্ট থাকতো, হতেই পারে একটা পার্টিকুলার কমোডিটির ওপর সরকার বলেছে যে আমি এত পার্সেন্ট জিএসটি চাপিয়ে দিলাম। তো আমার কাছে যদি এখানে 20,000 প্রোডাক্ট থাকতো, তাহলে কি আমি প্রত্যেকটা সেলে এই 10% 10% 10% লিখতে 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 থাকতাম, তারপরে কি আমি মাল্টিপ্লাই করে 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 ট্যাক্স অ্যামাউন্টটা বের করতাম? তার উত্তর হচ্ছে না। তার উত্তর হচ্ছে না। এটা আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যেটা করি সেটাকে আমরা বলি অ্যাবসলিউট সেল রেফারেন্স। অ্যাবসলিউট সেল রেফারেন্স যেটা আগের দিন আমরা পড়েছিলাম, আমরা কি করেছিলাম, আমরা যখন এটাকে মাল্টিপ্লাই করেছিলাম, আমরা এই 10%টাকে ফিক্স করে দিয়েছিলাম। আমরা এই 10%টাকে ফিক্স করে দিয়েছিলাম, এবং ফিক্স করেছিলাম কি কি দিয়ে, আমাদের F4 কি দিয়ে। আমরা ফিক্স করেছিলাম কি কি দিয়ে, আমরা F4 কি দিয়ে, আমাদের যে কিবোর্ডে F4 কি আছে, সেই F4 কি দিয়ে আমরা আমাদের এই সেলটাকে ফিক্স করে দিয়েছিলাম, আমরা লক করে দিয়েছিলাম। আবার অনেকের যাদের ল্যাপটপ ব্যবহার করছো, তাদের ল্যাপটপে অনেক সময় দেখবে যে F4 কিটা ব্রাইটনেসের জন্য ব্যবহার হয়। আগের দিন একজন স্টুডেন্ট বলছিল, সে ঠিকই বলছিল, তার কারণ হচ্ছে তাহলে আমরা তখন কি করব, ফাংশনটা প্রেস করে আমরা F4 কিটাকে তাহলে প্রেস করব। তাহলে যাদের ল্যাপটপ আছে, অনেক সময় ল্যাপটপে F4 কিটাকে ল্যাপটপের ব্রাইটনেস বাড়ানোর জন্য কাজ হয়, তাই জন্য ফাংশনটাকে প্রেস করে F4টাকে প্রেস করব। তাহলে আমাদের কি হবে, এই জিএসটি অ্যামাউন্ট 10% আমার লক হয়ে যাবে। এই 10% আমার লক হয়ে যাবে। দিয়ে আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে বসিয়ে দেবো, এবং আমি যদি এবার এটাকে ড্র্যাগ করে দিই, আমি যদি এবার ড্র্যাগ করে দিই, তাহলে আমার এই 15 এর ওপর 10%, এই 15 এর ওপর 10%, এই 15 এর ওপর 10%, প্রত্যেকটার ওপর কিন্তু আমার 10% 10% 10% করে বাড়তে 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 থাকবে।
মানে তার উপর ভ্যালুটা চাপতে চাপতে চাপতে, মানে 6 এর ওপর 10%, 8.4 এর ওপর 10%। কারণ কি ট্যাক্স তো সবার জন্য সেম হয়, স্টেশনারি প্রোডাক্টস এর জন্য তো ট্যাক্সটা সেম হয়। তা স্টেশনারি প্রোডাক্টের জন্য যদি ট্যাক্সটা সেম হয় তাহলে আমার প্রত্যেকটার ওপর তাহলে 10% চাপবে। তাই জন্য আমরা যেটা ব্যবহার করেছিলাম, এই সেলটাকে তোমরা দেখতে পারো, এই সেলটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই সেলটা মানে যে 1.5 এই সেলটাকে যে আমরা পেয়েছি, এই সেলটাকে আমরা যদি দেখি তাহলে আমাদের এই ফর্মুলাটা কি ছিল, E2 মানে আমাদের টোটাল সেল ভ্যালু ইনটু F2, এবং F2 টাকে আমরা F4 কি দিয়ে, দুদিকে একটা ডলার ডলার সাইন চলে আসে, F4 কি দিয়ে আমরা লক করে দিয়েছিলাম। কেন? যে আমি যে কোনো সেলের জন্য তাহলে এই 15 এর উপরও 10% চাপবে, এই 15 এর জন্য 10% চাপবে, আমি যে কোনো সেলের ওপর তার মানে কিন্তু আমি কিন্তু ইয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার বিষয়টা হচ্ছে যে আমি তাহলে এই দিয়ে আমরা আগের দিন অ্যাবসলিউট সেল রেফারেন্স, তাহলে রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে ডিফারেন্স কি? রিলেটিভ আমাকে বলে হচ্ছে যে যদি আমি দুটো মাল্টিপ্লিকেশন করি দুটো প্রোডাক্টের মধ্যে এবং সেটাকে যদি ড্র্যাগ করে দিই, এক্সেল অন দ্য বেসিস অফ দ্য রিলেশন অফ দ্য ফার্স্ট সেল সব কটাকে ক্যালকুলেট করে বের করে দেয়। আর অ্যাবসলিউট কি করে? অ্যাবসলিউট একটা পার্টিকুলার ভ্যালুকে লক করে দেয় এবং সেই লক ভ্যালুর ওপর প্রত্যেকটা সেলকে আলাদা 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 করে মাল্টিপ্লাই করে, বা যাই আমি মাল্টিপ্লিকেশন করি, ডিভাইড করি, অ্যাডিশন করি, সাবট্রাকশন করি, যাই করি না কেন, একটা পার্টিকুলার সেল ভ্যালুর ওপর জিএসটি অ্যামাউন্টের ওপর আমার মাইনাস করে 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 তার একটা ভ্যালু বের করে দেয়। আজকে এবার যেটা শিখবো সেটা হচ্ছে যে যদি গল্পটা একটু অন্যরকম হয়, গল্পটা কেমন হয়? ফার্স্টে আমি আমার এই ডেটাটাকে, এই টোটাল সেল ভ্যালু অবধি আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমি সবাইকে বলেছি আমরা নতুন শিটে যদি যেতে চাই তাহলে এক্সেলে এরকম একটা অপশন থাকে, এটা আমার শিট 1 যেখানে আমি কাজ করছি, আমার কাছে আরেকটা অপশন থাকে প্লাস সাইন মতন, যেখানে আমি ক্লিক করলে আমি কি পারি, আমি আর একটা নতুন শিটে যেতে পারি। তো আমি নতুন শিটে যদি যেতে পারি তাহলে আমি এখানে কি করবো, আমি ডেটাটাকে কপি পেস্ট করে দেবো। এবং আমরা পেস্ট আর কপি কি দিয়ে করি, আমরা প্রথম দিনই শিখে নিচ্ছি কন্ট্রোল সি হচ্ছে ফর কপি অ্যান্ড কন্ট্রোল ভি ফর পেস্ট। ঠিক আছে, এবং পেস্টেরও আমরা 4 রকম পেস্ট শিখেছিলাম, পেস্ট স্পেশাল, ট্রান্সপোজ, নর্মাল পেস্টিং আর ইমেজ পেস্টিং। ইমেজ পেস্টিংটা তোমাদেরকে কখনো একবার দেখাবো। ঠিক আছে, বিষয় হচ্ছে তা আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে এগুলোকে বাড়িয়ে দিতে পারি, আমি এগুলোকে বাড়িয়ে আমার জাস্ট টোটাল সেল ভ্যালু হচ্ছে, তাহলে আমার কাছে এই ডেটাটা রয়েছে। এবার আমি যদি দেখি যে আমার যে এই সেল ভ্যালুর ওপর একটা ডিসকাউন্ট চাপবে, আমার এই সেল ভ্যালুর ওপর একটা ডিসকাউন্ট চাপবে, তো এই ডিসকাউন্টটা আমার কিভাবে হতে পারে? এই ডিসকাউন্টটা আমি একটা প্রথমে একটা কলাম বানিয়ে নিই, ডিসকাউন্ট পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ। তা আমার এটা হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো আমি ধরে নিলাম প্রথম ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 5%, তারপরে হচ্ছে 10%, আর তারপরে হচ্ছে 15%। ঠিক আছে, যদি আমি এই প্রোডাক্টগুলোর ওপর 10%, 5% বা 10% বা 15% ডিসকাউন্ট দিই তাহলে আমার সেল ভ্যালুর কত 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 করে কমতে চলেছে। মানে আমার 15 এর ওপর একবার 5% চাপাবো, 15 এর ওপর একবার 10% চাপাবো, 15 এর ওপর একবার 15% চাপাবো। হয় না অনেক সময় দেখবে একটা পার্টিকুলার প্রোডাক্টের ওপর তুমি ধরো একটা অ্যানালাইজ করছো যে আমি যদি এই প্রোডাক্টের ওপর 5% ডিসকাউন্ট চাপাই তাহলে কি হতে পারে, প্রোডাক্টের আমার কত টাকা মাইনাস হতে পারে, 10% ডিসকাউন্ট চাপালে আমি চাই কত টাকা মাইনাস হচ্ছে দেখতে চাই, আর 15% ডিসকাউন্ট চাপালে আমি দেখতে চাই যে আমার কত টাকা টোটাল সেল ভ্যালু থেকে চলে যাচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে আমরা যদি দুটো শিটকে ভালো করে দেখি, এতক্ষণ আমরা একটা পার্সেন্টেজের ওপর কাজ করছিলাম, তাহলে আমরা একটা পার্সেন্টেজকে লক করে দিচ্ছিলাম এবং আমরা বলছিলাম অ্যাবসলিউট সেল রেফারেন্স। এতক্ষণ এতদিন কালকে আগের দিন পর্যন্ত ক্লাসে আমরা একটা পার্সেন্টেজের উপর কাজ করছিলাম এবং আমরা একটা পার্সেন্টেজকে লক করে দিচ্ছিলাম এবং আমরা বলছিলাম দ্যাট ইজ নাথিং বাট দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট সেল রেফারেন্স। নাও হোয়াট ইফ যদি আমার কাছে 3খানা ডিসকাউন্ট মানে 3খানা পার্সেন্টেজ চলে আসে, তাহলে কি আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে? তাহলে কি আমার পুরো একটা আলাদা প্রসিডিওরে ক্যালকুলেট করতে হবে? না, এই জন্য আমরা যেটাকে ব্যবহার করি, এর ক্ষেত্রে আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে বলা হয় মিক্সড সেল রেফারেন্স। মিক্সড মানে অ্যাবসলিউট হচ্ছে একটা পার্সেন্টেজ মানে একটাকে লক করে দিলাম, এবং আমরা যখন তিনটেকে নিয়ে একসাথে কাজ করব তখন আমরা যেটা কাজ করি সেটাকে আমরা বলি মিক্সড সেল রেফারেন্স। এবং এই মিক্সড সেল রেফারেন্স দ্বারা আমরা তিনটে পার্সেন্টেজের ওপর ভ্যালু ক্যালকুলেট করে তার কিন্তু আমরা উত্তর বের করে দিতে পারবো। ঠিক আছে, নাও লেট আস মুভ। আচ্ছা, প্রথম কি হবে, প্রথম আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমি এই 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 একটা কলামে দাঁড়াবো, এই একটা কলাম বলছি, একটা সেলে দাঁড়াবো। এই সেলের মধ্যে আমি একটা ফর্মুলা লিখবো। ফর্মুলাটা কি হবে, প্রথমে আমি ফর্মুলাটা লিখে নিই। ফর্মুলাটা হবে আমাদের ইকুয়ালস, আমি প্রথমেই বলেছি যে যে কোনো সময় যখন এক্সেলে কোনো ফর্মুলা লিখছো বা ফাংশন লিখছো, ইকুয়াল সাইন ইজ ভেরি মাচ ম্যান্ডেটারি।
এক্সেলে যখনই কোনো ফর্মুলা বা ফাংশন লিখছো ইকুয়াল সাইন ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। উইথাউট ইকুয়াল সাইন এক্সেল কিন্তু বুঝতে পারবে না যে আমার ফর্মুলা বা এটা কি আছে। উইথাউট ইকুয়াল সাইন এক্সেল কিন্তু বুঝতে পারবে না যে আমার ফর্মুলা বা এটা ফাংশন হিসাবে কাজ হচ্ছে। ও এটাকে নর্মাল একটা সেল ধরে নেবে, একটা টেক্সট ধরে নেবে, ওরকমই রেখে দেবে, ঠিক আছে। তা আমার টোটাল সেল ভ্যালু কোন সেলে আছে? আমার টোটাল সেল ভ্যালু আছে হচ্ছে এদিক থেকে গিয়ে E2 তে। আমার টোটাল সেল ভ্যালু আছে E2 তে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই E2 টাকে আমরা এখানে দুটো কাজ করব। একটা জিনিস তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ধরো আমার যে ক্যালকুলেশনটা হবে এরকম ডাউনওয়ার্ডের সাথে এরকম রাইটওয়ার্ড মাল্টিপ্লাই হবে। মানে এই 15 এর সাথে একবার 5, 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 এরকম করে 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 এই রোটা আমার ভরবে, এই কলামটা আমার ভরে যাবে। আবার এই 15 এর সাথে এই 10, এই 15 এর সাথে এই 10, এই 20 এর সাথে এই 10, এটা করতে 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 আমার এই কলামটা ভরবে। আবার সেম প্রসিডিওরে এই 15 এর সাথে একবার 15, এই 15 এর সাথে একবার 15, এই 20 এর সাথে 15%, এরকম করে করে আমার এই কলামটা ভরবে। তাহলে ভালো করে যদি দেখি, তাহলে একবার আমার ক্যালকুলেশনটা কেমন করে হচ্ছে, একবার হচ্ছে এরকম ডাউনওয়ার্ড আর একবার হচ্ছে আমার এরকম রাইটওয়ার্ড। তার মানে আমি এই 15 এর সাথে এই 5% কে গুণ করে এই সেলে লিখবো, আবার এই 15 এর সাথে এই 15 এর সাথে এই 5% কে গুণ করে এই সেলে লিখবো। কিন্তু আমি যদি এই 15 এর সাথে এই 10% কে গুণ করি আমি এই সেলে লিখবো, আবার এই 15 এর সাথে এই 10% কে করি তাহলে এই সেলে লিখবো। তাহলে আমার একটার সাথে একটা গুণ হবে এবং গুণ হয়ে প্রত্যেকটা কলাম কিন্তু ফিল আপ হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি এটা করবো কি করে? এটার জন্য আমরা যে মিক্স সেল রেফারেন্স ব্যবহার করব তার আগে দুটো জিনিস শিখিয়ে নিই। তোমরা F4 কিটাকে যখন একবার প্রেস করো তোমরা দেখবে এরকম ডলার আর ডলার দুটো সাইডে চলে আসে একবার যখন আমরা F4 কিটাকে প্রেস করি। তার মানে আমরা যখন একবার F4 কিটাকে প্রেস করি ডলার ডলার সাইডে চলে আসে, মানে কি? এই ডলার ডলার সাইডে চলে আসে মানে হচ্ছে আমার এই পার্টিকুলার সেলটা লক হয়ে গেল ফর অল দ্য থিংস, আমি ওটাকে নিয়ে কাজ করব। F4 কিটাকে যদি আমি দুবার প্রেস করি, F4 কিটাকে আমি যদি দুবার প্রেস করি 2 টাইমস, তাহলে আমি যেই দুবার প্রেস করব তখন দেখবে তোমার যে সেলটা থাকবে তার আগে শুধু একটা ডলার থাকবে, তার ডান সাইডে আর কিছু থাকবে না। F4 কিটাকে যখন আমি 2 টাইমস প্রেস করব তখন দেখবে সামনে একটা ডলার চলে আসবে আর এই সাইডের ডলারটা আর কখনো অ্যাপিয়ার করবে না। আর F4 কিটাকে যখন আমি 3বার প্রেস করব তখন এই দিকের ডলারটা থাকবে না, আবার রাইট হ্যান্ড সাইডে একটা ডলার চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে এই তিনটের তাহলে ডিফারেন্স কি? এইটার হচ্ছে কাজ হচ্ছে যখন আমি পুরো সেলটাকে লক করে দিতে চাইছি ফর অল, মানে আমি যদি সিট 1-এ যাই, সিট 1-এ আমি 10% জিএসটি চাপিয়েছিলাম সবার ওপর, তাহলে আমি যদি একটা সেলকে সবার জন্য লক করে দিতে চাই তাহলে আমি এই F4 কিটাকে আমি 1 টাইম প্রেস করব, 1 টাইম আমি একবার প্রেস করব, তাহলে আমার পুরোটা লক হয়ে যাবে। আমি যদি আমার যদি চাই যে আমার কলামটা ফিক্স হয়ে যাবে, রো গুলো চেঞ্জ হতে থাকবে, বারবার বলছি আমার যদি কলামটা ফিক্স করতে চাই, কলামটাকে যদি আমি ফিক্স করতে চাই আর রো গুলো চেঞ্জ হবে, এগুলো কিন্তু কনসেপ্ট, এটাই কনসেপ্ট। সবসময় জীবনে এরকম ডেটা নিয়ে কাজ করবে তার কিন্তু মানে নেই। সবাইকে বারবার বলছি কনসেপ্টটাকে শেখো, কনসেপ্টটা যদি বিল্ড আপ হয়ে যায় অটোমেটিক্যালি যে কোনো ডেটা নিয়ে কাজ করতে পারবে। আমি যদি আমার রো গুলোকে চেঞ্জ করতে চাই, মানে এটার পর এটা এটার পর এটা রো গুলোকে চেঞ্জ করতে চাই, কিন্তু এই কলামটাকে ফিক্স করতে চাই, তখন আমরা F4 কিকে 2 টাইমস প্রেস করি, 2 টাইমস। আর যদি আমরা কখনো রোটাকে ফিক্স করে কলামগুলোকে চেঞ্জ করতে চাই, মানে এরকম এরকম প্রত্যেকটা কলামকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা F4 কিকে 3 টাইমস প্রেস করি, তাহলে কি কি মাথায় থাকবে? নোটসে এগুলো সব দেওয়া আছে, কোনো চিন্তা নেই। তাহলে মাথায় থাকবে যখন আমরা একটা পার্টিকুলার সেলকে, মানে আমি যদি এই 5%টাকেই শুধু লক করতে চাইতাম তাহলে F4 কিকে একবার প্রেস করব, লক হয়ে যাবে। কিন্তু যদি আমি এরকম চাই যে আমার রো গুলো চেঞ্জ হতে 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 থাকবে কিন্তু এই 5%টা মানে কলামটা ফিক্স থাকবে, তাহলে F4 কিকে কবার প্রেস করব? দুবার প্রেস করব। আর যদি আমি এরকম চাই যে আমার রোটা ফিক্স থাকবে কিন্তু কলামগুলো চেঞ্জ হতে 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 থাকবে, তখন আমরা কি করব? F4 কিকে 3বার প্রেস করব। তাহলে আমাদেরকে এই প্রসেসেই কিন্তু তাহলে আমাকে এগোতে হবে। এবার আমি দেখি যে আমার এই মুহূর্তে আমি যখন ফর্মুলাটাকে লিখবো, কিভাবে লিখবো? তাহলে প্রথমে আমি একটা ইকুয়াল সাইন দেবো, দিয়ে শুরু করব, এবং ইকুয়াল সাইন দেওয়ার পর আমার কাছে এইটাকে আমি প্রথমে লিখবো, কারণ কি এটা আমার ফার্স্ট ভ্যালু। তাহলে এটা কোথায় লোকেটেড? এটা E2 তে লোকেটেড।
E2 কে লোকেটেড। এটাকে আমি কিরকম ভাবে লক করব? আমি কি পুরো লক করে দেব, নাকি কলাম ওয়াইজ লক করব, নাকি রো ওয়াইজ লক করব? এটাকে আমি কলামটাকে ফিক্স রাখবো, রোটাকে আমি এখানে লক করে দেবো, রোটাকে চেঞ্জ করতে, সরি কলামটাকে লক করে দেবো মানে ফিক্স রাখবো, রোটাকে চেঞ্জ করতে 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 দেবো। কারণ কি E2 এর পর তো E3 আসবে, E3 এর পর তো E4 আসবে, E4 এর পর তো E5 আসবে, E5 এর পর তো E6 আসবে। তাহলে আমি এখানে কিন্তু রোটাকে যদি লক করে দিই, তাহলে প্রত্যেকবার এই 15 এর ওপরই কিন্তু কাজ হবে, তাহলে এর পরের যে নাম্বারগুলো আছে তার উপর কিন্তু কাজ হবে না। তাহলে E2 টাকে আমরা কি করব? E2 টাকে আমরা লক করব হচ্ছে অনলি কলাম, অনলি কলাম। আমরা এখানে কলামটাকে লক করে দেবো, কলামটাকে লক করে দেবো, এই 5%টাকে লক করে দেবো, কিন্তু রো গুলো চেঞ্জ হতে 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 থাকবে। তাহলে তোমরা কেউ বলতে পারবে যদি আমরা অনলি কলাম আলটিমেটলি লক করতে চাই, আর যদি আমরা ইয়ে করতে চাই, তাহলে আমরা F4 টাকে কতবার প্রেস করব? F4 টাকে আমার সেই রেসপেক্টে কতবার প্রেস করতে হবে যদি আমি দুটোকে ইয়ে করতে চাই? যদি আমি কলামটাকে ইয়ে লক করতে চাই আর আমার যদি রোটা চেঞ্জ হতে 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 থাকে, তাহলে আমার F4 টাকে E2 এর উপর কতবার প্রেস করতে হবে? এই মাত্র বললাম কিছুক্ষণ আগে, আমার রোটা চেঞ্জ হবে, মানে E2 থেকে E3 হবে, E3 থেকে E4 হবে, এরকম করতে 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 নামবে, কিন্তু যা ক্যালকুলেশন হবে এই 5% এর উপর, মানে কলামটা ফিক্স থাকবে। তাহলে F4 টাকে কতবার প্রেস করব? একবার না দুবার না তিনবার? দুবার করব, একদম সঠিক। তাহলে আমি এখানে রোটাকে ফিক্স করে মানে চেঞ্জ করতে থাকবো কলামটাকে। এইবার আমি কার সাথে একে মাল্টিপ্লাই করব? একে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে এইটার সাথে। এটা কোথায় আছে? এটা আমার G1 এ আছে, তো আমি G1 এর সাথে করব। এবার প্রশ্ন হচ্ছে যদি আমি G1 এ করি মাল্টিপ্লাই, এবার আমি তো এটা 5% এর জন্য বের করছি, কিন্তু যখন আবার 10% এর জন্য বের করব, যখন আবার 15% এর জন্য বের করব, তখন কি হবে? তাহলে G1 টার ক্ষেত্রে আমাকে রোটাকে ফিক্স করে দিতে হবে, কারণ কি 15 এর উপর 5% একবার চাপবে, 15 এর উপর 10% একবার চাপবে, 15 এর উপর 15% একবার চাপবে, তার মানে আমাকে এখানে রোটাকে ফিক্স করে দিতে হবে আর কলামটাকে চেঞ্জ করতে 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 যেতে হবে। তাহলে এখানে F4 কিটাকে কতবার প্রেস করব? এখানে F4 কিটাকে কতবার প্রেস করব? G এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে কতবার প্রেস করব? যদি আমি এখানে রোটাকে ফিক্স করে দিতে চাইছি, কিন্তু কলামটাকে আমার চেঞ্জ হতে 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 যাবে, কারণ কি 15 এর উপর একবার 5% ডিসকাউন্ট চাপাবো, একবার 15 এর উপর 10% চাপবো, একবার 15 এর উপর 15% চাপবে। তার মানে এই ক্ষেত্রে আমি তো কাকে চাইছি? এই ক্ষেত্রে আমি কিন্তু আমার রোটাকে, আমি এতক্ষণ কলামটাকে, এই ক্ষেত্রে আমি কলামটাকে ফিক্স করে দিয়েছিলাম, এই ক্ষেত্রে আমি কিন্তু অনলি রোটাকে ফিক্স করে দেবো। তাহলে রোটাকে ফিক্স করে দেবো, কলামটা যেরকম আছে রাখবে। এবং এই ক্ষেত্রে তাহলে আমি G1 এর উপর কতবার F4 কি প্রেস করব? G1 এর উপর কতবার F4 কি প্রেস করব? তিনবার, একদম। তাহলে হয়ে যাক, দেখা যাক কি হয়। আচ্ছা, তো আমি এখানে প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি E2 এর উপর ক্লিক করলাম, আমি F4 কিটাকে একবার প্রেস করলাম, ডলার ডলার চলে এলো, আরেকবার প্রেস করলাম, হয়ে গেল। এইবার বিষয়টা হচ্ছে যে আমি মাল্টিপ্লিকেশন সাইন দেবো। মাল্টিপ্লিকেশন সাইন তোমাদেরকে আমি কি বলেছিলাম? মাল্টিপ্লিকেশন সাইন সবসময় দেবে হচ্ছে যে আমার এইখানে একটা অ্যাস্টেরিক্স আছে, তো অ্যাস্টেরিক্স দিয়ে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিলাম, আর 5% এর উপর ক্লিক করলাম, এটার উপর আমি একটা ইয়ে করে প্রেস করে দিলাম, ব্যাস, দিয়ে আমি একটা এন্টার মেরে দিলাম। দেখো তাহলে আমার 15% এর উপর যদি আমার 5% চাপে, তাহলে 0.75, তাহলে এটা কিন্তু আমার কাছে ডিসকাউন্ট পার্সেন্টেজ চলে এলো। এবার আমার কাছে একটা বেরিয়েছে, আমার কাছে একটা বেরিয়েছে, আমি তাহলে কি করবো? এটাকে আমি পুরোটাকে ফিল আপ করতে চাই, 5%, 10%, 15% সবার জন্য ফিল আপ করতে চাই। আমি এই পয়েন্টারটা আমি এই সেলের এখানে নিয়ে যাব, যেটা তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম, এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে দেবো একবার রাইট সাইডে। তা যেই রাইট সাইডে ড্র্যাগ করব, তার মানে কি 15% এর ওপর 5% ডিসকাউন্ট চাপলে 0.75 রুপিস হয়, 15% এর ওপর 10% ডিসকাউন্ট চাইলে 1.5 রুপিস হয়, আর 15% এর ওপর 15% যদি চাপে তাহলে 2.25 হয়। তার মানে আমি কি করলাম? আমি একটা ভ্যালু পেলাম, এটাকে আমি আরেকবার দেখিয়ে দিই, আমার কাছে এইটা পেলাম, এটাকে জাস্ট আমি পয়েন্টার দিয়ে এটাকে ড্র্যাগ করে 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 নিয়ে চলে এলাম। এটাকে যেই ড্র্যাগ করে 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 নিয়ে চলে এলাম, তাহলে মাথায় রাখবে যখনই ফর্মুলাটা লিখছো, দেখবে এই E2 লেফট সাইডে একটা ডলার থাকবে, আর GM যার উপর পার্সেন্টেজ চাপাচ্ছ তার রাইট সাইডে একটা ডলার থাকবে। তার মানে বুঝে যাবে যে এটা আমার একটা ক্ষেত্রে রো চেঞ্জ হচ্ছে, একটা ক্ষেত্রে কলাম চেঞ্জ হচ্ছে। হয়ে গেল। এবার আমি কি করব? এই পয়েন্টারটাকে নিয়ে গিয়ে এখানে এটাকে ডবল ক্লিক করে দেবো। যেই ডবল ক্লিক করে দেবো, তার মানে আমাকে প্রত্যেকটা ভ্যালু আমাকে দিয়ে দিল। তার মানে ফর দ্য সেল ভ্যালু 15, 5% যদি ডিসকাউন্ট চাপে তাহলে 0.75 রুপিস, 10% যদি ডিসকাউন্ট চাপে তাহলে 1.5 রুপিস, 15% যদি ডিসকাউন্ট চাপে তাহলে 2.25 রুপিস। এবং আমি যদি দেখি এই সেলটার জন্য 20, এই 20 সেল ভ্যালুর ওপর 5% ডিসকাউন্ট চাপলে কত হবে? 1 টাকা, 10% ডিসকাউন্ট চাপলে হবে 2 টাকা, আর 15% ডিসকাউন্ট চাপলে হবে 3 টাকা। তার মানে আমাকে এক্সেল এটাকে একটা সেলকে আমি কি করলাম?
আমি একটা সেলকে বের করেছিলাম। ফার্স্টে আমি পয়েন্টারটাকে নিলাম, আমি রাইট হ্যান্ড সাইডে প্রথমে ড্র্যাগ করলাম, আমাকে ভ্যালু দিয়ে দিল। আবার এই পয়েন্টারটাকে নিয়ে গেলাম যেখানে রাইট হ্যান্ড সাইডের এই ছোট্ট বক্সটা আছে, যেখানে ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল বক্স আছে, ওখানে পয়েন্টারটাকে নিয়ে গিয়ে ডবল ক্লিক করে দিলাম। যেই ডবল ক্লিক করে দিলাম আমার কাছে কিন্তু তার মানে এর পুরো 5% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট বা 15% ডিসকাউন্ট হলে আমার কত হয় সেটা আমাকে দেখিয়ে দিল। নাও ইফ ইউ আর ওয়ার্কিং ইন আ কোম্পানি এবং ধরো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাইছো, ধরো যেটা হচ্ছে সবচেয়ে আজকের দিনে সবচেয়ে যেটা মানে অ্যানালিসিস হয় যার উপর, তার হচ্ছে স্মার্টফোনস। যখন আমাদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আসে বা আমাদের দিওয়ালি অফার আসে বা যে কোনো সময় যখন দেখবে অফারগুলো দেয়, তারা ঠিক এরকম একটা প্রসিডিওর ব্যবহার করে যে ফ্লিপকার্ট, অ্যামাজন এত বড় বড় কোম্পানি, তাদের কাছে এই আইটেমের জায়গায় স্মার্টফোনসের লিস্ট থাকে যে আমার কাছে কি কি স্মার্টফোনস আছে। সেই স্মার্টফোনসের আমাদের কাছে কিন্তু লিস্ট থাকে এবং তারা হয়তো তার সেল ভ্যালুটা তারা জানে যে কত টাকায় তারা বিক্রি করতে পারে এবং তারা প্রফিট রেখেই তাদের একটা সেল ভ্যালু থাকে। তারপরে কি করে, তারা চায় যে আমি যদি এবার ডিসকাউন্ট চাপাই এর ওপর, তো দেখবে তোমাদের ফ্লিপকার্ট যখন খোলো তখন তার তলায় অ্যাকচুয়াল প্রাইসটা কেটে লেখা থাকে 10%। বা কোনো সময় অ্যামাজনে যদি আমি কোনো স্মার্টফোন কিনতে চাই বা ল্যাপটপ কিনতে চাই তখন আমাদের অ্যাকচুয়াল প্রাইসটার উপর কেটে তাহলে কি লেখা থাকে 15% বা 20% বা 25%। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা এই ক্ষেত্রে কিন্তু এরকম 5%, 10% এরকম যদি আমার প্রচুর থাকে, এরকম যদি আমার প্রচুর থাকে, প্রচুর মানে প্রচুর, কারণ আমার কাছে যদি অনেক পার্সেন্টেজ থাকে আমি তাহলে তার ইয়েটাকে মিক্স সেল রেফারেন্স দিয়ে আমরা ব্যবহার করে তার মানে বের করতে পারি। তাহলে রেফারেন্স মানে রিলেটিভ সেল রেফারেন্সের কাজ হচ্ছে দুটোকে মাল্টিপ্লাই করলাম বা অ্যাডিশন করলাম বা আমি সাবস্ট্রাকশন করলাম বা ডিভিশন করলাম, যাই করি আমি আলটিমেটলি সঙ্গে 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 তার ভ্যালু পেয়ে গেলাম। অ্যাবসলিউট সেল রেফারেন্স কি কাজ করেছিল, অ্যাবসলিউট সেল রেফারেন্স কাজ করেছিল ট্যাক্সের অ্যামাউন্ট তো একটাই, এখানে 5%, 10%, 15% এর গল্প নেই, ট্যাক্সের অ্যামাউন্ট তো একটাই। তাহলে আমি যা সেল করেছি তার উপর একটাই ট্যাক্স চাপবে, তাই জন্য আমরা ব্যবহার করেছিলাম অ্যাবসলিউট সেল রেফারেন্স। আর রিলেটিভ সেল রেফারেন্স আমরা কি করলাম, রিলেটিভ সেল রেফারেন্স আমরা ডিসকাউন্টটাকে ক্যালকুলেট করছি যে যদি আমি এই প্রোডাক্টের ওপর পেন বিক্রি করে আমি যা টোটাল টাকা রোজগার করি তার উপর 5% ডিসকাউন্ট চাপাই বা 10% ডিসকাউন্ট চাপাই বা 15% ডিসকাউন্ট চাপাই, তাহলে আমার কত কত টাকা করে আমি ডিসকাউন্ট দিতে পারি। এবার তুমি ধরো একটা ইয়ে নিলে মানে তোমার টোটাল সেল ভ্যালুর ওপর, তাহলে তুমি যদি এত টাকা করে ডিসকাউন্ট চাপাও এটাকে কোনো একটা সেলে তার মাইনাস করে বের করে নিলে, মানে তুমি এই সেলটায় গেলে এই সেলের একটা ফর্মুলা লিখলে ইকুয়াল, ইকুয়াল দিয়ে এখানে তো প্রথমে লিখলে হচ্ছে আমার 0.7, এই সরি, প্রথমে আমার টোটাল সেল ভ্যালু মাইনাস আমার 5% ডিসকাউন্ট দিলে কত হয়, তাহলে আমি এখানে ক্যালকুলেট করে বের, তার মানে আমার কত টাকা হয় 15 মাইনাস এটা করলে আমার 14.25 রুপিস হয়। তা আমার কাছে এটা আমি লিখে দিলাম যে সেল ভ্যালু আফটার 5%, তার মানে আমি কত টাকা 5% ডিসকাউন্ট দেওয়ার পর, আমি 5% ডিসকাউন্ট দেওয়ার পর আমার সেল ভ্যালুটা কত, তা আমি এখানে ক্যালকুলেট করে বের করে দিলাম। আবার আমরা কি করব, এখানে আমরা একটা সাবস্ট্রাকশন করেছি, E2 মাইনাস 5% অফ ডিসকাউন্ট, সেটা করে 14.25 বেরিয়েছে। এখানে আমরা কোন সেল রেফারেন্সের ব্যবহার করতে পারি তাহলে আমরা পুরোটা পেয়ে যাব, কেউ বলতে পারবে? অ্যাবসলিউট নাকি মিক্সড নাকি রিলেটিভ, কোন সেল রেফারেন্সের ব্যবহার করতে পারি তাহলে আমরা পুরোটা পেয়ে যাব, আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে পুরোটা পেয়ে যাব। এই একটা মাইন্ড সাবস্ট্রাকশন আমরা করেছি, বলতে পারবে যে আমরা কোন সেল রেফারেন্সটাকে কাজে লাগালে আমরা পুরোটাকে পেয়ে যাব, সবটাকে পেয়ে যাব? রিলেটিভ সেল রেফারেন্স। একদম সঠিক, রিলেটিভ সেল রেফারেন্স। তার কারণ হচ্ছে আমি যাব, কারণ কি অলরেডি এক্সেল বুঝে গেছে যে এই লোকটা যে কাজ করছে সে E2 মাইনাস G2 এর মধ্যে একটা পারফর্ম করছে, তাহলে ও কি করবে, এরপরে যদি আমি এটাকে মানে এই পয়েন্টারটাকে এই রাইট হ্যান্ড সাইড এই ছোট্ট পয়েন্টারটা নিয়ে যাই দিয়ে এটাকে ডবল ক্লিক করে দিই, তাহলে ও কি করবে, তাহলে ও অটোমেটিক্যালি ক্যালকুলেট করে বের করে দেবে। তার মানে এই সেলটাকে যদি দেখি, তার মানে ও বুঝে গেল আগেরটা যেহেতু E2 মাইনাস G2 হয়েছিল, এর পরেরটা E3 মাইনাস G3 হবে, মানে এই সেলটা আর এই সেলটা, তারপরেরটা E4 মাইনাস G4 হবে, অটোমেটিক্যালি সে আমাকে এক্সেল কিন্তু ক্যালকুলেট করে বের করে দিতে পারলো। তার মানে দিস ইজ হাউ ইউ ক্যান পারফর্ম উইথ ডিফারেন্ট পার্সেন্ট। তাহলে তুমি এখানে আরেকটা বার করতে পারো সেল ভ্যালু আফটার 10%, আরেকটা বের করতে পারো সেল ভ্যালু আফটার 15%। নাও ইউ গাইস ক্যান কম্পেয়ার, এবার তোমরা কম্পেয়ার করে বুঝতে পারো, এটা নিয়ে প্রচুর অ্যানালিসিস করা যেতে পারে যে আমি মার্কেটে এবার যে ফোনটাকে বিক্রি করব তাহলে এই ফোনটার ভ্যালুয়েশন কেমন। এটা যদি আইফোন হয় তাহলে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এর ব্র্যান্ড আছে বলে আমি একে 5% ডিসকাউন্ট দেবো, কিন্তু এটা যদি একটা নর্মাল একটা মোটোরোলার ফোন হয় বা ভিভোর ফোন হয় বা ওপ্পোর ফোন হয়, তো সেটা যদি হয় তাহলে কিন্তু আমি শুধু 5% দিলে লোকে আমার থেকে কিনবে না,
তাহলে অ্যামাজন, আমি হয়তো ফ্লিপকার্টের একজন কর্মচারী, আমি একজন ফ্লিপকার্টের একজন এমপ্লয়ি, তো অ্যামাজন যদি আমাকে 10% দিতে পারে, আমি তাহলে যদি 15% দিই, তাহলে আমি কম্পেয়ার করে দেখি যে আমার সেল ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত আসছে। তা আমি কি করলাম, এখানে আরেকটা কলাম বানিয়ে নিলাম যে সেল ভ্যালু আফটার 10%, এটাকে আমি আরেকটা কলাম বানিয়ে নিলাম। দিয়ে আমি কি করছি, আমি দেখছি যে আমি এখানে এই সেল ভ্যালু আফটার 10% গিয়ে আমি কি ফর্মুলা লিখতে পারি, ইকুয়ালস টু টোটাল সেল ভ্যালু E2 মাইনাস 10% কোথায় ছিল, 10% ডিসকাউন্ট হলে এইটা। তাহলে আমি এটাকে এন্টার মেরে দিলাম, দিয়ে আমি কি করলাম, পুরোটাকে আমি এরকম ইয়ে করে দিলাম। তাহলে এবার আমি একটা কম্পারিজনে আসতে পারি, এটা ধরো অ্যামাজন দিচ্ছে, আমার কাছে সেই ডেটা আছে, আমার কাছে সেই তথ্য আছে, অ্যামাজন 5% ডিসকাউন্ট দিচ্ছে এবং অ্যামাজনের আর আমার দাম একই কেনা পড়ে, আমিও যত টাকায় ফোনটাকে কিনি সেল করতে পারি, তার আর আমার টোটাল সেল ভ্যালু এক। তো অ্যামাজন যদি 5% দিয়ে এটা পায় আর আমি যদি 10% দিয়ে এটা পাই, তাহলে এবার আমি আমার প্রফিট মার্জিনটাকে দেখব এবং আমি চেষ্টা করব যে আমি তার মানে কি করতে পারি, তাহলে আমি কি এই ফোনটাকে 10%-এ ছাড়তে পারি না 5%-এ ছাড়তে পারি। তার মানে এইটুকানি ডেটা দিয়ে অনেক কিছু অ্যানালাইজ করা যায়, অনেক কিছু করা যায়, এর 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 সাবস্ট্রাকশন করে বের করা যায় যে আমি কত টাকা করে লস করছি বা কত টাকা করে আমার প্রফিট মার্জিন ছেড়ে দিচ্ছি। তাহলে ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি ক্যালকুলেটেড। তার মানে আমরা এরকম করে কম্পারিজন, তাহলে মেন যেটা ছিল সেটা হচ্ছে মিক্স সেল রেফারেন্সের কাজটা। তো মিক্স সেল রেফারেন্সের কাজটা কি ছিল, when we have to go for different rows as well as different columns, যখন আমাদের কাছে এটা ছিল রো গুলো চেঞ্জ হচ্ছিল, কলামটা একটাই রয়ে গেছিল, মানে কলাম মানে একটা সেল একটা ভ্যালু, তাই জন্য এটাকে আমরা লক করে দিয়েছিলাম। কিন্তু এই ক্ষেত্রে তো আমি লক করতে পারবো না, তার কারণ হচ্ছে এই 15 এর সাথে 5% চাপবে, আবার এই 15 এর সাথে আবার পাশের সেলে 10% চাপবে, তাহলে আমি তো লক করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, তখন আমরা মিক্স সেল রেফারেন্সের খাতিরে যাই এবং মিক্স সেল রেফারেন্স তখন আমাদেরকে দেখায় যে না, তাহলে তুমি বিভিন্ন পার্সেন্টেজের জন্য তুমি ক্যালকুলেট করে বের করতে পারো। সো এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্ট, এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস পার্ট, কারোর কোনো কোয়েশ্চেন? স্যার মিক্সডে আরেকবার দেখাবেন। মিক্সডে, আচ্ছা এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এখানে আমি প্রথমে কি লিখলাম, এখানে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি কি করলাম, ইকুয়াল দিয়ে আমি এখানে টোটাল সেল ভ্যালুটা লিখলাম, মানে যেটার সাথে আমি করব। তাহলে আমার এটার উপর আমি F4 কিটাকে দুবার তিনবার প্রেস করলাম, তাহলে আমার তিনবার প্রেস করলে আমার বলে দিলাম যে না, তুমি প্রত্যেকটা রো গুলোকে চেঞ্জ করতে 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 যাবে, কিন্তু আমার কার সাথে গুণ হবে, গুণটা হবে হচ্ছে আমার এই 5%-এর সাথে, মাল্টিপ্লাই করলাম, একটা অ্যাস্টারিক্স তাই দিলাম এবং এই 5%-এর সাথে করলাম। এখানে F4 কিটাকে দুবার চিপে দিলাম, দিয়ে আমি বলে দিলাম যে না, তার মানে কলামগুলো চেঞ্জ হতে 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 যাবে, দিয়ে আমি একটা এন্টার মেরে দিলাম। যেই এন্টার মেরে দিলাম, দিয়ে আমি এটাকে কি করলাম, একটা বেরোলো, আমার তো সবকটা এটাকে পুরো ফিল করতে হবে, এটাকে পুরো ফিল করতে হবে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এই পয়েন্টারটাকে রাখলাম, এখানে গিয়ে আমি এটাকে ড্র্যাগ করে দিলাম 15% অবধি, ব্যাস 15% অবধি যেই ড্র্যাগ করলাম, আবার এই পয়েন্টারটাকে এখানে রাখলাম, ডবল ক্লিক করে দিলাম, অটোমেটিক্যালি এক্সেল কি করলো, আমার পুরো ইয়েটাকে বের করে দিল যে একটা সেল ভ্যালুর ওপর 5% চাপলে কত হয়, সেল ভ্যালুর ওপর 10% চাপলে কত ডিসকাউন্ট হতে পারে, আর সেল ভ্যালুর ওপর 15% চাপলে কত হতে পারে। এবং তারপরে আমরা সেল ভ্যালু যদি 5% হয় তাহলে কত টাকা আমার নেট সেল হতে পারে, আর সেল ভ্যালু যদি 10% হয় তাহলে আমার কত হতে পারে সেটাকেও আমরা দেখলাম। তাহলে দিস ইজ অল উই হ্যাভ, এটা হচ্ছে আমাদের মিক্স সেল রেফারেন্স। বাদ বাকিদের থেকে বোঝা গেছে বা যায়নি, যেটাই হোক, তাহলে আমরা প্রসিড করতে পারবো, আমাদের নেক্সট যে সেকশনটা আছে সেখানে আমরা প্রসিড করতে পারবো। একটা ছোট্ট হ্যাঁ বা না, তাহলে আমরা কিন্তু প্রসিড করতে পারবো। না বোঝা গেলেও বলা যাবে, হ্যাঁ বোঝা গেলেও বোঝা যাবে, তাহলে আমরা একটু প্রসিড করবো। ওকে 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 ওকে, অ্যান্ড ফ্রম আদার্স, এটা একটু সবাইকে বলছি, এটা একটু লিখে দিও, কারণ কি মানে বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা প্রসিড করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, যেটা ছোট্ট জিনিস একটু দেখিয়ে দিই, সবার থেকেই হ্যাঁ পেয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও পেয়ে যাবে, কোনো ডাউট থাকলে, তোমাদের তো একটা বড় সুবিধা সেটা হচ্ছে তোমাদের কোনো ডাউট থাকলে অ্যাট এনি টাইম ইউ ক্যান জাস্ট ওপেন আপ দ্য ভিডিও, কি লিখলো এখানে, কোন ডলার সাইনটা আসছে, কোনটা আসছে না, সব দেখা যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা রেকর্ড হচ্ছে, সবটাই তোমরা পেয়ে যাবে।
একটা জিনিস সেটা হচ্ছে এক্সেল মাঝে মাঝে অনেক সময় আমরা যখন ইয়ে করি কিছু মানে ভুল থাকলে সেটাকে কিন্তু ভুল দেখিয়ে দেয় এবং সেটাকে একটা এরার বা ভ্যালু হিসাবে দেখিয়ে দেয়। একটা ছোট্ট দেখাই, ধরো এই এনভেলপের কোয়ান্টিটি কত আছে? এনভেলপের কোয়ান্টিটি আছে 20, আর ইউনিট প্রাইস কত আছে? ইউনিট প্রাইস আছে 0, ঠিক আছে? বা ধরো আমি একটা অন্য শিটে যাচ্ছি, একটা অন্য শিটে গিয়ে ধরো আমি এখানে কিছু নাম্বারস লিখছি, র্যান্ডম নাম্বারস লিখছি, নাম্বার বলে একটা কলাম বানাই, আর এখানে ধরো আমি তার আর একটা আমি এখানে কিছু র্যান্ডম নাম্বারস নিচ্ছি, 5, তার তলায় হচ্ছে 25, তার তলায় হচ্ছে 45, তার তলায় হচ্ছে 12, এরকম করে আমি 4টে নাম্বার লিখলাম। আর ধরো আমার এখানে আর একটা আমি লিখলাম যে এখানে হচ্ছে ধরো এটাকে আমি একটা ভালোই নাম দিই তাহলে বুঝতেও সুবিধা হবে, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস ইন আ ক্লাস। একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? এবং আমি এটাকে দেখতে চাই যে আমি দেখতে চাই নাম্বার অফ টিচার্স, নাম্বার অফ টিচার্স ইন আ ক্লাস। ওকে, তো আমি এটাকে দেখতে চাই। তো নাও সাপোজ নাম্বার অফ স্টুডেন্টস ইন আ ক্লাস হচ্ছে 5, আর নাম্বার অফ টিচার্স হচ্ছে আমি ধরে নিলাম এখানে 2জন পড়ায়, এখানে হচ্ছে 0 কেউ পড়ায় না, এখানে হচ্ছে 1জন পড়ায়, এখানে হচ্ছে আমি ধরে নিলাম 2জন পড়ায়, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে আমরা ডিভাইড করতে চাই, মানে আমরা দেখতে চাই আর একটা কলাম বানালাম যেই কলামটার নাম হবে টিচার্স পার ক্লাস, এক একটা ক্লাসে কতজন করে টিচার আছে, ঠিক আছে? বা সরি, টিচার্স পার ক্লাস কথাটা ঠিক হবে না, টিচার পার স্টুডেন্টস, ঠিক আছে? এক একজন স্টুডেন্টসের মাথা পিছু কতগুলো টিচার আছে, ঠিক আছে? তাহলে এটা খুব বেসিক ফর্মুলা। আমাকে যদি কেউ বলে যে এখানে 5জন স্টুডেন্ট আছে আর 2টো টিচার আছে, তাহলে আমি যদি বলি কতগুলো টিচার আছে পার স্টুডেন্ট, তাহলে আমি কি করব? 5 ডিভাইডেড বাই 2, স্বাভাবিক, খুব খুব কমন ব্যাপার। তা আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে 5 ডিভাইড সাইন দিলাম /2, এটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। তা আমাকে দেখিয়ে দিল যে 5 ডিভাইডেড মানে এই ক্লাসে, এই ফার্স্ট ক্লাসে 5জন স্টুডেন্ট ছিল এবং 2জন টিচার ছিল, তার মানে পার স্টুডেন্ট অনুযায়ী 2.5 করে টিচার আছে। তো 2.5 তো বলা যায় না, আইদার 3 বলতে হয় আইদার 2, যাই হোক। এবার আমি যদি এটাকে ড্র্যাগ করে দিই, এটাকে যদি আমি ড্র্যাগ করে দিই, দেখো এখানে আমাকে দেখিয়ে দিল এক্সেল যে ডিভিশন ইজ নট পসিবল। তার মানে কি? 25 ডিভাইডেড বাই 0, আমরা তো কখনো নিউমারেটর আর বা ডিনোমিনেটরে কখনো যদি 0 রাখি, নিউমারেটরে রাখলে তো সেটা 0 হয়ে যায়, কিন্তু ডিনোমিনেটরে যদি আমরা কখনো 0 রাখি সেটাকে আমরা বলি আনডিফাইন্ড, ম্যাথামেটিক্সের ভাষায় সেটাকে আমরা বলি আনডিফাইন্ড। তো অনেক সময় হয় আমাদের যদি কোনো সেলে গন্ডগোল থাকে, যদি কোনো সেলে 0 বা হয়তো নীল ভ্যালু, নীল মানে হচ্ছে সেখানে কোনো ভ্যালুজ নেই, বা কোনো সেলে হয়তো কোনো ভ্যালু আছে সেটা হয়তো খুব ছোট্ট, বা ছোট মানে কি সেটা হয়তো খুব বাজেভাবে আছে, বা তার সাথে হয়তো কিছু ইয়ে লেখা আছে, মানে ধরো এই সেলটাতে যদি আমি 0 সায়ক এরকম লিখে দিতাম, মানে সেলটার মধ্যে একটা ভ্যালু ও নাম্বারও আছে, তার সাথে সাথে একটা নামও আছে, তো এক্সেল তো এটা বুঝতেই পারবে না। তো এক্সেল কি রিটার্ন করে দিল? ভ্যালু, হ্যাশ ভ্যালু বলে রিটার্ন করে দিল। কেন? আমরা যখন কোনো টার্মের মধ্যে ডিভাইড বা মাল্টিপ্লিকেশন বা যাই করি না কেন, উই অলওয়েজ নিড সাম নাম্বারস, আমাদের একটা নিউমেরিক ফ্যাক্টর দরকার পড়ে। এবং সেই রেসপেক্টে হোয়েন উই আর জাস্ট রাইটিং লাইক দিস, হয়তো হতে পারে আমার কাছে একটা বিশাল বড় ডেটা সেট আছে, এবং সেই বিশাল বড় ডেটা সেটের মধ্যে আমার কাছে হঠাৎ করে 0 সায়ক বলে একটা ইয়ে রয়ে গেল। তো 0 সায়ক বলে যেই রয়ে গেল, সঙ্গে সঙ্গে এক্সেল আর ডিফাইন করতে পারছে না যে সায়কটা কি, সায়কটা কি অ্যাকচুয়ালি কোনো নাম্বার না টেক্সট, ওটাকে একটা স্ট্রিং হিসাবে ভাবছে, একটা টেক্সট হিসাবে ভাবছে। তো একটা টেক্সটকে কোনোদিন তো ভাগ করতে পারে না, ডিভাইড করতে পারে না, তাই জন্য সে কি করে দিল? ভ্যালু, হ্যাশ ভ্যালু বলে লিখে দিল। তার মানে দিস ইজ হোয়াট উই হ্যাভ, তার মানে নাম্বার অফ স্টুডেন্টস ইন, এটা একটা সবসময় মাথায় রাখবে। বা কোনো সময় যদি এটা 0 সায়ক না হয়ে শুধু 0 থাকতো, তাহলে কি করে দিত? তাহলে আমাদের ডিভিশন বাই 0 এরকম করে দিত। অনেক সময় আরো অনেক কিছু দেখায়, হ্যাশ রেফারেন্স বলে দেখায়। তার মানে যখনই তোমরা কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছো, অ্যান্ড ইফ ইউ সি দ্যাট সামথিং ইজ কামিং লাইক দিস, এরকম কিছু একটা আসছে, তার মানে বুঝবে ইউ আর ডুইং সামথিং রং, কিছু একটা ভুল করছো বা কিছু একটা গন্ডগোল আছে, তোমার ডেটা সেটের মধ্যে কিছু একটা প্রবলেম আছে যেটার জন্য এক্সেল এটাকে রিটার্ন করতে পারছে না। তোমার ডেটা সেটের মধ্যে কিছু একটা প্রবলেম আছে যেটার জন্য এক্সেল এটাকে রিটার্ন করতে পারছে না।
তো দিস ইজ অল উই হ্যাভ, ঠিক আছে। তো এটা আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম, এটা হয়তো মানে বেশি খুব একটা কমন ব্যাপার, এটাতে মানে না দেখালেও কোনো ব্যাপার ছিল না, কারণ কি কোনো জিনিসকে আমি যদি জিরো দিয়ে ডিভাইড করি তার মানে আমাকে বুঝেই যেতে হবে যে তার মানে আমি ভুল করছি বা গন্ডগোল করছি, সেটা আমি কখনো করব না। কিন্তু কখনো অনেক সময় কি হয়, আমরা এখন অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করছি, তো আমি হয়তো কোনো একটা সেলের মধ্যে এরকম দেখলাম, দেখে আমি ঘাবড়ে গেলাম, আমি বুঝতেই পারছি না, তো তখন বুঝে যাবে যে তার করসপন্ডিং যে সেলটা যার সাথে ক্যালকুলেশন হয়েছে সেই সেলটায় কোনো গন্ডগোল আছে। এটার করসপন্ডিং সেল মানে কি, এটার করসপন্ডিং সেল দুটো, একটা হচ্ছে এইটা আর এইটা, তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা গন্ডগোল আছে যার জন্য এক্সেল আমাকে এই ভ্যালুটা রিটার্ন করছে, ঠিক আছে। তো দিস ইজ হোয়াট উই হ্যাভ, এটাকে তোমরা একটুখানি চেক করে নেবে। আচ্ছা, নাও কামিং টু দা নেক্সট সেকশন, দিস পার্ট ইজ কমপ্লিট। সবাইকে বলছি প্র্যাকটিসটা করে নিও, এটাকে অবশ্যই প্র্যাকটিস করে নিও। অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল, অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল উই উইল হ্যাভ প্রজেক্টস, ওকে। অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল, এপ্রিলের মোটামুটি একদম শেষের দিকে 29th বা তারপরে আমরা একটা প্রজেক্টস রাখবো, ঠিক আছে। সেখানে প্রত্যেককে প্রজেক্টস দেওয়া হবে এবং তোমরা প্রজেক্টসগুলোকে কমপ্লিট করে তোমরা সেগুলোকে আপলোড করে দেবে, তোমাদেরকে একটা ফাইল ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে, সেই প্রজেক্টসগুলোকে তোমরা কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং একটা বড় বিষয় সেটা হচ্ছে যারা প্রজেক্ট একদম খুব নিয়মিত বা সবটা সময় মতন করবে তাদের জন্য কিন্তু কিছু ইয়ে থাকবে, মানে কিছু গিফটস থাকবে। এবং সেটা আমি তোমাদেরকে আগে থেকেই বলি, সেটা হচ্ছে এই গিফটস মানে পরবর্তী যদি কোনো কোর্স আসে সেখানে তোমাদেরকে কিন্তু এনরোলমেন্টের ক্ষেত্রে তোমাদের সেখানে পুরোপুরি ইয়ে দেওয়া হবে, মানে তোমাদেরকে ওখানে ডিসকাউন্ট বা অনেক রকম গিফট দেওয়া হবে। তো সেটা আমি বলছি সবাইকে এপ্রিলের শেষের দিকে একটা প্রজেক্ট দেবো, তাতে তোমাদের দুটো জিনিস হবে। বিকজ আমি যদি শুধু বলি প্রজেক্ট দেবো, অনেক সময় স্টুডেন্টসদের ইনসেন্টিভ থাকে না, যে না কেন আর করবো, ঠিক আছে দেখে তো নিয়েছি, বুঝে তো গেছি, অসুবিধা নেই, পর যখন হবে হয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই দেয়ার উইল বি সাম ইনসেন্টিভস অলসো, কারণ কি ইনসেন্টিভ না থাকলে কোনো কাজে মন বসে না বা ইয়ে হয় না। দেয়ার উইল বি সাম ইনসেন্টিভস অলসো, সেটা তোমরা আরামসে করতে পারবে, ঠিক আছে। তো আমি সবাইকে এমনিও তাছাড়া বলছি যে তোমরা কিন্তু রেগুলার ভাবে প্র্যাকটিস করে যাবে। ইউটিউব ভিডিও আমি তোমাদেরকে একটা অপশন বলছি, যখনই প্র্যাকটিস করছো ল্যাপটপ বা কম্পিউটারে, ফোনের মধ্যে ভিডিওটা খোলো, ভিডিওটা খুলে প্র্যাকটিস সেট আমি দিয়ে দিচ্ছি, সেই প্র্যাকটিস সেটটাকে দেখে 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 তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা বিষয় হচ্ছে, এবার আজকের আমরা যে সেকশনটায় মুভ করি সেটা হচ্ছে আমাদের সেকশন 4, এই সরি সেকশন 5, কিন্তু আমাদের প্র্যাকটিস সেট 4, ঠিক আছে। এই প্র্যাকটিস সেট 4 নিয়ে আজকে আমরা কাজ করব। Just give me a minute. So this is the data with which we are going to work today. এখানে আমার কাছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে আমার কাছে সিরিয়াল নাম্বার, ডেট আছে, আইটেমস আছে, ক্যাটাগরি আছে, তে কোন ক্যাটাগরিতে পড়ছে, তার কোয়ান্টিটিস আছে, ইউনিট প্রাইস আছে, টোটাল সেল ভ্যালু আছে, কোন রিজিয়নে বিক্রি হয়েছে সেটা আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সেলস পার্সনটা কে তার নাম আছে, আর পেমেন্টটা কোন মোডে হয়েছে সেটাও আছে, ক্যাশ না ইউপিআই না কার্ড, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা বিভিন্ন রকম মানে পারফরমেন্স করব এবং আমরা দেখব যে সেটা দিয়ে কি 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 করতে পারি, ঠিক আছে। প্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমি প্রথমে ডেটাটাকে একটু ঠিক করে নিই। তো ডেটাটাকে ঠিক করে নেওয়ার জন্য তোমরা কি কেউ বলতে পারো প্রথম দিনের ক্লাস থেকে এই ডেটাটা কি ফর্ম মানে এমন ভাবে সাজানো আছে, এটা কোন মানে অ্যালাইনমেন্টে আছে, অ্যালাইনমেন্টটা কিরকম ভাবে আছে। অ্যালাইনমেন্ট ইন দ্য সেন্স তোমরা টেক্সটটাকে যখন মানে দেখতে চাও তো অ্যালাইনমেন্টটা কিরকম আছে, সেই অ্যালাইনমেন্টের ইয়েটা কি, মানে যে ফরম্যাটটা, সেই অ্যালাইনমেন্টের ফরম্যাটটা কি বেসিক্যালি, মানে ডেটাটা দেখে কি মনে হচ্ছে। দেখো তোমরা বড় বড় মানে স্টেশনারির ওয়াইটা নিচে চলে গেছে, তারপরে হচ্ছে এখানে ইলেকট্রনিক্সের সিএসটা নিচে চলে গেছে, ক্যালকুলেটরের আরটা নিচে চলে গেছে, তো অ্যালাইনমেন্টটা কি কেউ বলতে পারবে? এনিওয়ান? একদম ফার্স্ট ডে ক্লাসে এটা আমরা করেছিলাম, অন দ্য ভেরি ফার্স্ট ডে। অ্যালাইনমেন্টটা কিরকম আছে, কোন ফরম্যাটে আছে, বলতে পারবে এনিওয়ান? না বলতে বলতে অসুবিধা নেই কিন্তু। স্যার হ্যাঁ বলো বলো। স্যার রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্টে তো আছে, আর একটা তার সাথে আছে, যেই কারণে আমি তোমাদের কি কথাগুলো হাইলাইট করলাম, যে ওয়াইটা দেখো নিচে চলে গেছে, নোটবুকের কেটা দেখো নিচে চলে গেছে, শার্পনারের আরটা নিচে চলে গেছে। আমরা একটা জিনিস ব্যবহার করতাম যখন আমরা ডেটাটাকে পুরো দেখতে পেতাম না, আমরা সিলেক্ট করে একটা ফরম্যাট ব্যবহার করতাম অ্যালাইনমেন্টে, সেটার নাম কি? খুব কমন, খুব পড়েছো, অনেকবার ইউজ করা হয়েছে, আগের দিনের ক্লাসে ইউজ করা হয়েছে। এইটার কথা খবর কি মনে আছে? এটা কি ছিল? স্যার র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট, একদম র্যাপ টেক্সট, ঠিক।
তাহলে আমরা কি করতে পারি, এটা র্যাপ টেক্সটে পড়ে আছে। আমরা কি করতাম, আমরা যখনই কিছু লিখতাম সেটা যখন দেখা না যেত আমরা ডেটাটাকে সিলেক্ট করে র্যাপ টেক্সটে ক্লিক করে দিতাম। তা দেখো আমি যখনই ডেটাটার উপর সিলেক্ট করছি অলরেডি র্যাপ টেক্সটটা সিলেক্ট হয়ে বসে আছে, তার মানে আমি বুঝে যাচ্ছি এটা আমার কাছে র্যাপ টেক্সটের ইয়েতে ফরম্যাটে পড়ে আছে। আমি ডেটাটাকে পুরো সিলেক্ট করব, ডেটাটাকে পুরো সিলেক্ট করার পর আমি সোজা চলে যাব হচ্ছে কোথায়, র্যাপ টেক্সটে গিয়ে একবার ক্লিক করব। তা র্যাপ টেক্সটে যেই ক্লিক করলাম আমার কাছে ডেটাটা এবার নর্মাল ফরম্যাটে চলে এলো। ঠিক আছে, তা আমি ফরম্যাট যদি করতে চাই, ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম পুরো ডেটাটাকে সিলেক্ট করব, পুরো ডেটাটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে একবার অটোফিট রো হাইট আর একবার অটোফিট কলাম উইথ, এই দুটোকে করে দেবো। তাহলে আমার কাছে ডেটাটা একদম পরিষ্কার ভাবে একদম ক্লিয়ার চলে আসবে, যেখানে আমার কাছে সিরিয়াল নাম্বার, ডেট, পেন প্রত্যেকটা চলে আসবে। ঠিক আছে, আমি যদি এই ডেটটাকে ফুল ফরম্যাটে যেতে চাই, এই ডেটটাকে যদি আমি ফুল ফরম্যাটে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি কি করতে পারি, হোয়াট আর দ্য স্টেপস। এই ডেটটাকে যদি আমি 1 জানুয়ারি 2025, 2 জানুয়ারি 2025 এরকম করে দেখতে চাই তাহলে আমি কি করতে পারি, হোয়াট ক্যান বি দ্য প্রসিডিওর বা হোয়াট শুড বি দ্য স্টেপস, হোয়াট শুড বি দ্য স্টেপস। ডেটটাকে যদি আমি ফুল ফরম্যাটে দেখতে চাই, মানে 1/1/2025 আছে, আমি এটাকে 1 জানুয়ারি 2025, 2 জানুয়ারি 2025 এরকম করে করে দেখতে চাই, কি করতে পারি, এনিওয়ান, কেউ বলতে পারবে? এটাও সেকেন্ডে ক্লাসে হয়েছিল। নাম্বার হ্যাঁ নাম্বার বলে ওই রোডে মানে ফার্স্ট তাহলে আমাকে কি করতে হবে, একদম ফার্স্ট, হোয়াট শুড বি দ্য ফার্স্ট স্টেপ, একদম ফার্স্ট স্টেপটা আমার কি হওয়া উচিত, কলমটাকে সিলেক্ট করতে হবে। করলাম, তারপরে ওই জেনারেল যেখানে লেখা আছে আচ্ছা ওখানে করলাম, করলাম, এবার ওই লং ডেট করতে হবে, লং ডেট। একদম সঠিক, ঠিক। তাহলে আমার কাছে যেই মুহূর্তে এটা করলাম তাহলে আমার কাছে ডেটটা লং ফরম্যাটে চলে এলো, যে 1 জানুয়ারি 2025, 2 জানুয়ারি 2025, সো দ্য ডেটা লুকস গুড। এবার আমার ডেটাটা দেখতে ভাল লাগছে। ফার্স্টে আমি কি করবো, এটার উপর একটা বর্ডার দিয়ে দেবো, এটাকে সিলেক্ট করে আমি এখানে গিয়ে ফন্টের গ্রুপে এখানে যে বর্ডার বলে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি এখানে অল বর্ডার্স করে দেবো, তা বর্ডার দিয়ে দেবো। তা যেই বর্ডার দিয়ে দিলাম, নাও মাই ডেটা লুকস ভেরি গুড, ফাইন। এবার এই ডেটা থেকে আমি কিছু ফাংশনস অপারেট করব। এবার কোয়েশ্চেন হচ্ছে একটা এক্সেলে ফাংশন কি। এতক্ষণ তো ফর্মুলা লিখলাম, এই সেল মাইনাস এই সেল মাল্টিপ্লাই এই সেল, এতক্ষণ তো আমি ফর্মুলা লিখলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এবার আমি একটা ফাংশন পারফর্ম করব। ফাংশন মানেটা কি, এক্সেলে কোনো ফাংশন মানে হচ্ছে যেটা কিনা ইনবিল্ট আমার কাছে এক্সেলে তৈরি করা আছে। মানে যখন তুমি লিখছো ইকুয়ালস টু দিয়ে ই2 মাইনাস F2, এটা কিন্তু এক্সেলে ইনবিল্ট তৈরি করা নেই, এটাকে তুমি বানাচ্ছ, এটাকে তোমরা বানাচ্ছ, এটাকে আমি বানাচ্ছি বা তোমরা বানাচ্ছ। যখন আমি লিখছি ই2 মাইনাস F2 তার মানেটা কি, তার মানেটা হচ্ছে আমি এক্সেলকে বলছি আমাকে এটাকে সাবট্রাকশন করে দাও। সো দিস ইজ নট আ ফাংশন, দিস ইজ আ ফর্মুলা, যেটাকে আমরা নিজেরা তৈরি করছি। কিন্তু ফাংশন মানে হচ্ছে যেটা এক্সেলের কাছে অলরেডি তৈরি করা আছে, যেটাকে আমাকে আর লিখতে হবে না, যেটাকে আমাকে আর আলাদা করে তৈরি করতে হবে না, যেটা এক্সেলের কাছে অলরেডি অটোমেটিক্যালি আছে, সেটা হচ্ছে একটা ফাংশন, সেটাকে আমি ডিফাইন করছি অ্যাজ আ ফাংশন। তার মানে ধরো আমি যদি এই মুহূর্তে চাই যে আমি এই কোয়ান্টিটি গুলোকে সবকটা আমি দেখতে চাই যে আমার এই কোয়ান্টিটি গুলো, আমার যে কোয়ান্টিটি আছে সেই কতটা কোয়ান্টিটি আমি টোটাল বিক্রি করেছি, আমার এই কোয়ান্টিটি গুলো টোটাল আমি কতটা কোয়ান্টিটি বিক্রি করেছি, তাহলে আমি সেখানে কি করতে পারি, এখানে একটা কলামের মধ্যে 12 ইকুয়ালস টু 12 প্লাস 5 প্লাস 20 এরকম করে করে করতে পারি। তাহলে আমি সেটা নিজের মতন একটা তৈরি করছি, আমি নিজের মতন একটা ফর্মুলা তৈরি করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এক্সেলের কাছে বাই ডিফল্ট নিজের মধ্যে তৈরি করা কিছু ফাংশনস আছে, এবং কিছু নয় প্রচুর আছে, যেটা নিয়ে কিন্তু এক্সেলের মেন কাজগুলো হচ্ছে। এবং সেই ফাংশনস গুলো এক্সেল বাই ডিফল্ট নিজের মধ্যে ইনবিল্ট, সেটাকে এক্সেল তৈরি করে রেখেছে এবং সেটাকে আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। তো প্রথম ফাংশন যেটাকে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা টোটাল কতগুলো কোয়ান্টিটি বিক্রি করেছি, টোটাল কতগুলো কোয়ান্টিটি আমরা বিক্রি করেছি, টোটাল আমার এটা দোকানের ডেটা, আমার দোকান বা আমার শপিং মল বা আমার কোম্পানির ডেটা, যেখানে আমি স্টেশনারি প্রোডাক্ট বা অফিস প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করি, এবং আমি দেখতে চাই অল টোটাল আমি কতগুলো বিক্রি করেছি, আমি কতগুলো কোয়ান্টিটি আমি সেল করেছি। তা আমি এখানে গিয়ে কি করব, আমি এই সেলটাতে গিয়ে একটা ইকুয়াল সাইন দিয়ে যে ফাংশনটার নাম লিখবো সেটা হচ্ছে সাম। তা আমার কাছে যে ফাংশনটা এসে গেল সেই ফাংশনটাই হয়ে গেল আমার কাছে সাম। তাহলে আমি সামটাকে যেই ক্লিক করলাম, দিয়ে সাম ক্লিক করে
দেখো সাম বলে তোমার কাছে অলরেডি একটা ফাংশন চলে এলো, এতগুলো ফাংশনের কাছে, তার মানে এক্সেল এর কাছে আছে সাম, সাম ইফ, সাম প্রোডাক্ট, সাম এসকিউ, সব কিছু তার মানে আমার কাছে আছে। তাহলে আমি দেখতে চাই যে না, সামটাকে আমি যদি ব্যবহার করতে চাই যে আমার কতগুলো কোয়ান্টিটি আছে, সেটাকে আমি দেখতে চাই যে আমি কতগুলো কোয়ান্টিটি টোটাল বিক্রি করেছি। তা আমি এখানে কোন ফাংশনটা ব্যবহার করব? সাম। তা আমি সামের ওপর এখানে আমি কি করলাম, এখানে আমি গিয়ে ইকুয়ালস টু দিয়ে লিখলাম সাম। তা যেই সাম আসবে আমি সামটাকে ক্লিক করে দিলাম, ডবল ক্লিক করতে হবে, তা ডবল ক্লিক করলেই দেখবে তোমার কাছে এরকম ইকুয়ালস বলে সাম চলে আসবে। তো এবার আমাকে বলছে সাম দিয়ে নাম্বার দাও, নাম্বার 1 দাও, নাম্বার 2 দাও, এরকম করে করে দাও। তা আমার এখানে নাম্বার 1 কি 12 লিখতে পারি, 5 লিখতে পারি, 20 লিখতে পারি, কিন্তু আমি এরকম ভাবে করবো না, কারণ কি ইট উইল টেক আ লং টাইম। এখানে 30 খানা ডেটা আছে, এটা করতে গেলেই আমার আজকে 30 মিনিট লেগে যাবে, কারণ কি আমি এক একটা করে নাম্বার দেখবো, 12 দেখবো, 5 দেখবো, 20 দেখবো। আই উইল নট ডু দ্যাট। আমি এখানে কি করবো, একটা রেঞ্জকে সিলেক্ট করে দেবো। একটা রেঞ্জকে কি করে সিলেক্ট করে, এই রেঞ্জটা আমি যদি ভালো করে দেখি, কোয়ান্টিটির যে নাম্বারটা সেটা কোথা থেকে শুরু হচ্ছে, সেকেন্ড রো এর ই কলাম থেকে শুরু হচ্ছে। তাহলে আমি E2 তে প্রথমে ক্লিক করলাম, দিয়ে এটাকে পুরো টেনে দিলাম, টেনে দিয়ে আমি কোথায় গিয়ে এন্ড করতে চাই, যেখানে 30 বলে একটা আছে, যেখানে আমি টেপ বিক্রি করছি আমার অফিস পারপাসের, অফিস ক্যাটাগরির আন্ডারে, এই অবধি টেনে দিলাম। তাহলে যেই টেনে দিলাম, দিয়ে আমাকে একটা ব্র্যাকেট, যেহেতু ওপেন হয়েছে আমাকে একটা ব্র্যাকেট তাহলে ক্লোজও করতে হবে। তাহলে আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে প্রথমে লিখলাম সাম অটোমেটিক্যালি একটা ফাংশন যেটা এক্সেল এর কাছে আছে, এক্সেল আমাকে রিটার্ন করে দিল। তারপরে আমি কোথায় গেলাম, আমি E2 তে গেলাম, E2 তে গিয়ে আমি 12 এর ওপর ক্লিক করলাম, দিয়ে সেটাকে ড্র্যাগ করে টেনে পুরো এই অবধি নিয়ে চলে এলাম। তো এক্সেল অটোমেটিক্যালি আমাকে দেখিয়ে দিল যে হ্যাঁ তোমার এইখান থেকে এই অবধি তাহলে সাম করতে চাইছো। দিয়ে আমি জাস্ট একটা এন্টার মেরে দেবো। যেই এন্টার মেরে দিলাম আমার কাছে এক্সেল বলে দিল যে আমার 284। আমি যেই এন্টার মেরে দিলাম আমাকে এক্সেল বলে দিল 284। তার মানে আমি টোটাল কতগুলো প্রোডাক্ট বিক্রি করেছি, আমি টোটাল বিক্রি করেছি হচ্ছে কতগুলো কোয়ান্টিটি বিক্রি করেছি, সব প্রোডাক্ট মিলিয়ে 284 খানা আমি কোয়ান্টিটি বা প্রোডাক্ট বিক্রি করেছি। তাহলে দিস ইজ হোয়াট উই কল ইজ এট সাম। তাহলে সাম একটা ফাংশন, সাম তার মানে আমার কাছে এক্সেল এর একটা ফাংশন, যেগুলোকে আমরা খুব বেসিক্যালি অ্যারিথমেটিকে ব্যবহার করি, যেগুলোকে আমরা খুব কমন ডেটা অ্যানালিসিসে ব্যবহার করি। তাহলে সাম আমার কাছে একটা ফাংশন, সাম আমার কাছে একটা ফাংশন। তো আমি এখানে কি করতে পারি, তাহলে আমি যদি এরকম দেখাই, আর একটা পদ্ধতি দেখাই, এটা হয়তো তোমাদের সবার কাছে পাবে না। সেটা হচ্ছে যে ধরো অনেক সময় দেখা যায় মানে সবার এক্সেলের ভার্সন তো ডিফারেন্ট, তো আর একটা পদ্ধতি হয়, সেই পদ্ধতিটা হচ্ছে আমি যদি এটাকে ধরে এরকম ক্লিক করে দিই, টেনে দিই, এই টেনে দিলে আমার কাছে একটা অপশন আছে, সেটাকে আমি বলি কুইক অ্যানালিসিস। এটা আমি প্রথম দিন তোমাদেরকে বলছিলাম। এই কুইক অ্যানালিসিসে যদি আমি ক্লিক করি, এখানে টোটালস বলে একটা অপশন আছে। এই টোটালস বলে অপশনে যেই আমি ক্লিক করব, এখানে আমি সামে দেখো সাম বলে আমার কাছে অলরেডি একটা অপশন চলে এসছে, তা আমি সামেও ক্লিক করে দিতে পারি, তাহলেও আমাকে দিয়ে দেবে 284। কিন্তু আমি কুইক অ্যানালিসিসটা এই কারণে দেখাতে চাইছি না, তার কারণ হচ্ছে কুইক অ্যানালিসিস অনেকের কাছে হয়তো নেই, কুইক অ্যানালিসিসের প্রসেস হচ্ছে কি, আমি যেখান থেকে সাম করতে চাই সেই সেলটার উপর ক্লিক করব, দিয়ে পুরোটাকে ড্র্যাগ করব, এবং ড্র্যাগ করার পর আমি এখানে একটা ছোট্ট বক্স আমার কাছে অ্যাপিয়ার করবে, যেটার নাম হচ্ছে কুইক অ্যানালিসিস। এই কুইক অ্যানালিসিসে ক্লিক করলে আমার কাছে ফরম্যাটিং, চার্টস, টোটালস বলে একটা অপশন আছে, সেই টোটালসে আমি ক্লিক করব। টোটালসে ক্লিক করার পর সাম বলে একটা অপশন আছে, এই সামে আমি ক্লিক করতে পারবো। তো এই যেই সামে ক্লিক করে দেবো, সঙ্গে সঙ্গে আমার কাছে সামটা দেখিয়ে দেবে 284। কিন্তু বিষয় হচ্ছে কুইক অ্যানালিসিস সবার কাছে নেই, তাই জন্য আমি কুইক অ্যানালিসিস দিয়ে নাও করা, মানে আমি দেখিয়ে দিচ্ছি, যাদের কাছে অ্যাভেলেবেল অপশন করতেই পারো, আর যাদের নেই তারা তোমরা কি করবে, এখানে একটা ইকুয়াল লিখবে, প্রথমে ইকুয়াল লিখে SUM সাম লিখবে। যেই সাম লিখবে তোমাদের কাছে একটা অপশন চলে আসবে সাম, এটার উপর গিয়ে ডবল ক্লিক করবে, এই অপশনটার উপর গিয়ে ডবল ক্লিক করবে। যেই ডবল ক্লিক করবে তোমাদেরকে নাম্বারগুলো চাইবে, যে তোমরা নাম্বারগুলো দাও, কিন্তু তোমার কাছে 12, 5, 20, 15 এরকম করে নাম্বার দিতে দিতে অনেক টাইম লেগে যাবে। তো হোয়াট ইজ দ্য বেস্ট প্রসিডিওর, আমি কোয়ান্টিটির তলায় যে 12টা আছে সেইখানে আমি আমার কার্সারটাকে প্লেস করলাম, ক্লিক করে পুরো ড্র্যাগ করতে থাকলাম। কত অবধি ড্র্যাগ করব, যত অবধি আমি সাম করতে চাই। আমি 12 থেকে কত অবধি সাম করতে চাই, আমি 12 থেকে একদম শেষ অবধি, আমার যতদিন অফিসে বা আমার যতদিন আমার কোম্পানি বা যতদিন আমার দোকানে যা যা বিক্রি হয়েছে সব কটাকে সাম করতে চাই। আমি ড্র্যাগ করে পুরো 10 অবধি টেনে দিলাম, দিয়ে ড্র্যাগ করে 10 অবধি টানার পর আমি সাম খোলার পর কিন্তু একটা ব্র্যাকেট ওপেন করেছিলাম, তাহলে আই হ্যাভ টু ক্লোজ আ ব্র্যাকেট অলসো। তাহলে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম এবং আমি এন্টার মেরে দিলাম। যেই এন্টার মেরে দিলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে 284 তাহলে আমাকে সাম দেখিয়ে দিচ্ছে। তার মানে আমি যদি দেখতে চাই যে আমার টোটাল সেলস কত টাকা টোটাল বিক্রি হয়েছে, তাহলে আমি সেটাও দেখতে পারি। আবার এই কলামের শেষে, মানে যেখানে টোটাল সেলসটা শেষ হচ্ছে তার তলায় যাব, একটা ইকুয়াল দেব, একটা ইকুয়াল দিয়ে সাম লিখবো।
যেই সাম লিখলাম আমি ডবল ক্লিক করলাম সামের ওপর, আমাকে আবার নাম্বার চাইছে, কিন্তু আমি তো নাম্বার দেবো না, কারণ কি আমি নাম্বার দিতে গেলে ইট উইল টেক আ লট অফ টাইম। আমি একদম ওপরে চলে যাব, ওপরে গিয়ে আমার টোটাল সেলসটা কোথা থেকে শুরু হচ্ছে, এই 18 থেকে শুরু হচ্ছে। 18 এর ওপর মাউসের কার্সারটা প্লেস করে একদম টেনে ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ কত অবধি করবো, ড্র্যাগ একদম যত দূর অবধি আমি চাই, আমার টোটাল সেলসটা শেষ হচ্ছে এই 20-তে, তাহলে এই 20 অবধি আমি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে কি করতে বলেছি, সবসময় একটা ব্র্যাকেট আমি ক্লোজ করে দেবো। তা যেই ক্লোজ করে দিলাম, এন্টার করে দিলাম, আমাকে দেখিয়ে দিলাম আমার টোটাল সেলস হয়েছে 582 রুপিসে। আমার 582 টাকা টোটাল আমি সেল করেছি জানুয়ারি মাসে 582 রুপিসে। তাহলে আমার কাছে সামটা তার মানে আমার কাছে চলে এলো। এবার বিষয় হচ্ছে অনেক সময় আমরা অ্যাভারেজ দেখতে চাই, অ্যাভারেজ। তা আমি অন অ্যান অ্যাভারেজ কত টাকা সেল করেছি সেটাকে যদি আমি দেখতে চাই, তাহলে এখানে আমি এটাকে আবার উড়িয়ে দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি এখানে গিয়ে ইকুয়াল দিয়ে অ্যাভারেজ বলে আবার এক্সেলের কাছে একটা বাই ডিফল্ট ফাংশন আছে, অ্যাভারেজ বলে এক্সেলের কাছে আবার একটা বাই ডিফল্ট ফাংশন আছে। আমি এখানে কি লিখলাম, অ্যাভারেজ। আমি এখানে অ্যাভারেজটা লিখলাম, এবার অ্যাভারেজটাকে আমি ডবল ক্লিক করে দিলাম। আবার আমার কাছে নাম্বার চাইছে, আমি নাম্বার দেবো না, আমি কি করব, টোটাল সেলসটা যেখান থেকে শুরু হচ্ছে 18 বলে সেলটা থেকে এখানে ক্লিক করলাম, দিয়ে এটাকে ড্র্যাগ করে পুরো টানতে শুরু করলাম। কত অবধি টানবো, যত অবধি আমার সেলটা হয়েছে, দা অ্যামাউন্ট আমি যত অবধি সেলটা করেছি। তা আমি সেল করেছি হচ্ছে লাস্ট এই 30 জানুয়ারি আমার এই 20 রুপিস অবধি। দিয়ে আমি একটা ব্র্যাকেট যেহেতু ওপেন করেছিলাম, আমি আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি একটা ব্র্যাকেট যেহেতু ওপেন করেছিলাম, আমি আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং আমি এন্টার মেরে দিলাম। তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি অন অ্যান অ্যাভারেজ 19 রুপিসের সেল করেছি। অন অ্যান অ্যাভারেজ আমি 19 রুপিসের সেল করেছি। তাহলে সাম, অ্যাভারেজ এগুলো এক একটা ফাংশন, এগুলো বেসিক অ্যারিথমেটিক ফাংশনস, যেগুলো এক্সেলের কাছে অলরেডি ইনবিল্ট আছে, যেগুলো এক্সেলের কাছে অলরেডি ইনবিল্ট আছে। এগুলোকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন ডেটা অ্যানালিসিসের প্রসেসে, খুব তাড়াতাড়ি চট করে আমরা কিছু দেখে নিতে পারি। তাহলে আমি এটার ক্ষেত্রে, আমি যখন কোয়ান্টিটির ক্ষেত্রে কি বের করলাম, সাম ব্যবহার করলাম। তাহলে মাথায় থাকবে যখন আমরা সাম লিখছি তাহলে আমাদের কি হবে, প্রথমে ইকুয়াল দেব, সাম লিখবো, সাম লিখলেই আমার কাছে চলে আসবে, ডবল ক্লিক করব, একটা ব্র্যাকেট ওপেন থাকবে, আমি রেঞ্জটাকে সিলেক্ট করব, রেঞ্জ, আমার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে সিলেক্ট করব, আমার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে আমি পুরো সিলেক্ট করব, ড্র্যাগ করে রেঞ্জটাকে সিলেক্ট করে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে আমাকে সাম দিয়ে দেবে। সেম ভাবে আমি অ্যাভারেজ করতে গেলে ইকুয়াল দেবো, অ্যাভারেজ বলে কমেন্টটা লিখবো, লিখতে লিখতেই অটোমেটিক্যালি এক্সেল বাই ডিফল্ট এই ফাংশনটা দিয়ে দেবে অ্যাভারেজ। আবার কি করব, একটা ওপেন ব্র্যাকেট থাকবে, আমি আবার রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, সেই রেঞ্জটাকে আমি যেই সিলেক্ট করে দেবো সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো যে আমার কাছে অ্যাভারেজ ভ্যালু কত। আমার কাছে অ্যাভারেজ ভ্যালু কত। তার মানে এই সাম, অ্যাভারেজ এগুলোর দ্বারা, এগুলো হচ্ছে এক্সেলের ইনবিল্ট অ্যারিথমেটিক ফাংশনস, যেগুলো দ্বারা তোমরা কি করতে পারো, যেগুলো দ্বারা তোমরা আরামসে কোনো রকম সাম অ্যাভারেজ গুলো করতে পারো। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার আমি যদি দেখি যে এডিটিং অপশন দেন হয়ে যাচ্ছে তো, হ্যাঁ এগুলো এডিটিং অপশন দেন হয়ে যাচ্ছে তো সামটা। হ্যাঁ এডিটিং অপশন, আচ্ছা এডিটিং যে হেডার রয়েছে না উপরে, আচ্ছা এইখান থেকে বলতে চাইছো, ওখানে এখান যে থেকে, হ্যাঁ হ্যাঁ এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো, নো ইস্যুস। মানে যখন আমরা আবার এগুলোতে যাব তখন এখান থেকেও করতে পারো, অনেক ভাবে করা যায়। তোমাদেরকে দেখালাম কুইক অ্যানালিসিস দিয়ে সাম, আমি বেসিক উদ্দেশ্য হচ্ছে কি করে একটা ফাংশন লিখে সেটাকে দেখা, প্রচুর ভাবে করা যায়। আমি এখনই 10 রকম ভাবে জিনিসটাকে সাম করতে পারি, 10 রকম ভাবে। আমি তো মানে কুইক অ্যানালিসিস দিয়ে করতে পারি, ফাংশন লিখে করতে পারি, আমি এখানে আমার ডেটা ট্যাব আছে সেই ডেটা ট্যাবে গিয়ে আমি এখান থেকে করতে পারি, আমি হোমে গিয়ে আমি এখান থেকে এই 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 অপশনস গুলো থেকে করতে পারি, আমি প্রচুর ভাবে করতে পারি, আমি 10 রকম ভাবে করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে ফাংশনটা শেখা খুব দরকার, তাই জন্য আমি এটাকে এরম ভাবে করলাম। ফাংশনটা শেখা খুব দরকার সবসময়, একটা ফাংশন জেনে রাখা সবসময় দরকার, ঠিক আছে? তাহলে এটা আমার কাছে একটা বিষয় যে আমি তাহলে সাম, অ্যাভারেজ এরকম ভাবে বের করতে পারি। তাহলে সামের জন্য ইকুয়াল সাম দিয়ে করতে পারি, বা অ্যাভারেজের জন্য ইকুয়াল অ্যাভারেজ দিয়ে করতে পারি। এবার ধরো আরো দুটো তিনটে ফাংশনস দেখাই, যেরকম ধরো ম্যাক্স আর মিন। মানে আমার কাছে যে এই কলামটা আছে, এই কলামের মধ্যে কি লেখা আছে, কোয়ান্টিটি আছে, আর এই কলামটা আছে এর মধ্যে টোটাল সেলস আছে। তা আমি দেখতে চাই আমার সবচেয়ে বেশি সেল কত টাকার হয়েছে, সবচেয়ে বেশি সেল কত টাকার হয়েছে, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম কত টাকা সেল হয়েছে। এর জন্য আমরা যেই ফাংশনটাকে ব্যবহার করি সেটাকে লিখে হচ্ছে ইকুয়াল ম্যাক্স। ম্যাক্স বলে একটা ফাংশন আছে, ম্যাক্স। এই ম্যাক্সে গিয়ে আমি ডবল ক্লিক করব, যেই ম্যাক্সে গিয়ে ডবল ক্লিক করবো আমাকে বলছে আবার নাম্বারগুলো সিলেক্ট করতে, কিন্তু আমি নাম্বার তো সিলেক্ট করতে পারবো না। আমি কি করবো, টোটাল সেলসটাকে আবার সিলেক্ট করে পুরো ড্র্যাগ করে দেবো, টোটাল সেলসটাকে আমি পুরো আবার সিলেক্ট করে ড্র্যাগ করে দেবো।
তাহলে টোটাল সেলসটাকে আমি যেই সিলেক্ট করে ড্র্যাগ করে দিলাম, আমি এটাকে বন্ধ করে আবার একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি কারণ কি ব্র্যাকেট না ক্লোজ করলে, ব্র্যাকেট ওপেন থাকলে ব্র্যাকেট একটা না ক্লোজ করে দেখি কি হয়। যেই ব্র্যাকেট না ক্লোজ করে আচ্ছা দিয়ে দিচ্ছে, অটোমেটিক দিয়ে দিচ্ছে। কিন্তু আমি সবাইকে বলছি যে কোনো সময় যখন কোনো এক্সেলের ফাংশন লিখবে ব্র্যাকেট ক্লোজটা করা কিন্তু মাথায় রাখবে। তার কারণ হচ্ছে এখন এই ম্যাক্স মিন এগুলো আছে বলে একটা সেন্টেন্সের মধ্যে হয়ে যাচ্ছে বলে দিয়ে দিচ্ছে। অনেক সময় যখন একটা বড় লজিক্যাল ফাংশন লিখবো, এরপরে যখন ক্লাসগুলোতে আমরা ইফ এলস একটা লজিক্যাল ফাংশনস গুলোকে লিখবো, তখন কিন্তু আমরা এই মানে ব্র্যাকেট ক্লোজ না করলে এরার দেখিয়ে দেবে, তখন আমাদের বুঝতে অসুবিধা হবে। তা আমাদের উদ্দেশ্য আমরা সবসময় ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তা আমার এখানে ম্যাক্সিমাম সেল কত টাকা রয়েছে দেখো, আমাকে দেখিয়ে দিচ্ছে 45। তার মানে আমি বুঝতে পারছি আমার কাছে এই যে টোটাল সেলস এর কলাম আছে এর মধ্যে থেকে আমি ম্যাক্সিমাম কত টাকা সেল করেছি 45। এবং এটা কিসের ওপর করেছি? এই 45টা আমি ইলেকট্রনিক্স এর ওপর করেছি 27 জানুয়ারি 2025 এ। এটা আমি কবে করেছি? 27 জানুয়ারি 2025। তাহলে দিস ইজ অ্যান ফাংশন যেটা আমাকে কি ক্যালকুলেট করে? সেটা ক্যালকুলেট করে দেয় যে তুমি ম্যাক্স, তোমার কাছে যে ফিগারগুলো সিলেক্ট করলে এই রেঞ্জটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, এই রেঞ্জটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে সেটা আমাকে সিলেক্ট করে দেয়। আর একটা ফাংশন হয় যেটাকে আমরা বলি মিন। মানে আমি যদি দেখতে চাই যে আমি মিনিমাম কোন দিন সেল করেছি, মিনিমাম সেল কবে করেছি, তাহলে আমি আর একটা ফাংশন লিখতে পারি। সেটাকে কি লিখি? ইকুয়ালস। ইকুয়ালস দিয়ে প্রথমে লিখবো MIN, মিন। মিন মানে মিনিমাম। তাহলে এই মিন ফাংশনটাকে আমি ডবল ক্লিক করব। যেই ডবল ক্লিক করলাম আমাকে বলতে হবে যে কোন জায়গা থেকে আমি মিনিমাম দেখতে চাইছি। তা আমি টোটাল সেলস এর মধ্যে মিনিমাম দেখতে চাইছি। তা টোটাল সেলস এর ভ্যালুগুলো কোথা থেকে শুরু হচ্ছে? 18 থেকে শুরু করে আমি আবার কার্সারটাকে নিয়ে গেলাম, কার্সারটাকে নিয়ে আমি সিলেক্ট করতে 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 ড্র্যাগ করতে 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 আমি নামিয়ে দিলাম হচ্ছে 20 অব্দি। দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার মেরে দিলাম। তাহলে আমাকে দেখিয়ে দিল মিনিমাম সেল আমি 5 টাকার করেছি একদিন। তাই 5 টাকাটা কবে? এই ক্লিপ বিক্রি করেছি, সেটা আমার অফিস পারপাসে মানে অফিস ক্যাটাগরির আন্ডারে 15 জানুয়ারি। তার মানে আমি কোন দিন, আমার কাছে যদি একটা বিশাল বড় ডেটা থাকে এবং আমার কাছে যদি তার সেলস থাকে যে তুমি কত টাকার ম্যাক্সিমাম সেল করেছো, কত টাকার মিনিমাম সেল করেছো, সেগুলোকে যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা কি করতে পারি? ম্যাক্স অথবা মিন। তাহলে ফাংশনস গুলো মাথায় থাকবে। একটা ফাংশনস লেখার বেসিক ক্রাইটেরিয়া কি? ফার্স্টে একটা ইকুয়াল, তারপরে এস আর ইউ লিখতে লিখতেই আমার কাছে এক্সেল অটোমেটিক্যালি দেখিয়ে দিবে তার তলায় যে সাম বলে একটা অপশন আছে। সামের ওপর গিয়ে ডবল ক্লিক করা, ডবল ক্লিক যেই করব ও সাম বলে একটা অটোমেটিক্যালি ব্র্যাকেট ওপেন করে দেবে, অটোমেটিক্যালি ব্র্যাকেট ওপেন করে দেবে। দিয়ে আমাকে কি সিলেক্ট করতে হবে? যে আমি কোথা থেকে সামটা করতে চাইছি। আমি এই ক্ষেত্রে কোথা থেকে সামটা করতে চাইছি? আমার এই যে পুরো ডেটাটা আছে কোয়ান্টিটির ওপর আমি পুরো সামটা করতে চাইছি। এই ডেটাটা আমি পুরো কোয়ান্টিটির ওপর সামটা করতে চাইছি। তা আমি কি করব? এই ফার্স্ট সেলটাকে ক্লিক করব, 12টাকে ক্লিক করব, দিয়ে এটাকে ড্র্যাগ করে পুরো নিচ অব্দি নামিয়ে দেবো। ড্র্যাগ করে আমি পুরো নিচ অব্দি নামিয়ে দেবো। যেই নিচ অব্দি নামিয়ে দেবো আমার রেঞ্জটাকে পুরো সিলেক্ট হয়ে যাবে, এবং যেই রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে আমি এটা এন্টার মারবো, আমাকে সামের ভ্যালুটা শো করে দেবে এক্সেল। সিমিলার কেসে অ্যাভারেজ বের করতে পারি, সিমিলার কেসে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারি, সিমিলার কেসে আমরা মিনিমাম ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, এটা অবধি কোনো অসুবিধা থাকলে কারোর কোনো জানাতে পারো। আমি আর একটা জিনিস করি, একবার থেকে তোমাদের ডাউট গুলোকে নিচ্ছি। আর একটা জিনিস যেটা আর একটা আজকে করাবো, খুবই একটা ইন্টারেস্টিং, কোন একটা ইন্টারেস্টিং দিয়ে শেষ করা। সাম এভারেজ এগুলো খুব কম বেশি হয়তো খুব একটা কমন ব্যাপার, মানে এটা আমি যেহেতু অনেকে স্ক্র্যাচ থেকে করছো তাই জন্য শেখাচ্ছি। বেশিরভাগ সময় এখন সামটাকে আমি আর নিজের হাতেও করি না, স্যামটাকে আমি আর নিজের হাতেও করি না। আমি তো তোমাদেরকে বললাম যে এখানে যদি আমি এরকম করে ড্র্যাগ করি, কুইক অ্যানালিসিস দিয়ে আমি সাম করতে পারি। আবার আমি সাম ফাংশন লিখে করতে পারি। আবার আমি কি করতে পারি? এখানে ডেটা অপশনে গিয়ে এখানে আমার কাছে একটা অপশন আছে, সেখান থেকে আমি সাম করতে পারি। ডেটা অ্যানালিসিসে যেই যাব আমি সাম করতে পারি। হোমে গিয়ে প্রচুর অপশন আছে যেখানে গিয়ে আমি সাম করতে পারি। কিন্তু তার থেকেও আমাকে এখন যে সাম করে দেয় সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একদম প্রথম দিন বলেছি আই হ্যাভ আ থিং ইন মাই এক্সেল, যেটা হয়তো তোমরা এক্সেলে এখনো ইনপুট করোনি বা দেখোনি। আমার কাছে আমার এআই আমার এক্সেলের ভেতর ইনপুট করা আছে। আমি এক্সেলে গিয়ে এখানে গিয়ে এআই কে জাস্ট লিখবো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, হোয়াট ইজ দ্য টোটাল কোয়ান্টিটি আই সোল্ড। আমাকে এক্সেল একটা ভ্যালু এক্ষুনি রিটার্ন করে দেখিয়ে দেবে। আমাকে নিজেকে কিছু করতেই হবে না, আমাকে নিজেকে কিছু করতেই হবে না। আই ডু নট হ্যাভ টু ডু এনি কাইন্ড অফ ওয়ার্ক। আমি যদি এক্সেলে গিয়ে এক্ষুনি এই চ্যাট জিপিটি বা এখানে আমার যে যে এআই গুলো আছে তার থেকে যদি আমি গিয়ে লিখি যে হোয়াট ইজ দ্য টোটাল, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ সেলস আই হ্যাভ ডান, আমি কত টাকার অ্যাভারেজ অ্যামাউন্ট করেছি আমাকে সেটা দেখিয়ে দেবে। এবং আমি তোমাদেরকে বলেছি সেটা তোমাদের কাছে একটা বোনাস, সেটা আমরা আমাদের ক্লাস যখন পুরো এক্সেলটা এন্ড হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে মানে আমি তোমাদেরকে তখন এই জিনিসটা শেখাবো যে হাউ টু ইউজ চ্যাট জিপিটি অ্যান্ড এআই ইনসাইড এক্সেল। এক্সেলের ভেতর তুমি কিরকম ভাবে চ্যাট জিপিটি বা এআই কে ব্যবহার করতে পারো, এন্ড দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং।
প্রচুর কিছু বের করে দেবে, প্রচুর মানে প্রচুর কিছু বের করে দেবে, অনেক কঠিন কঠিন টাস্ক তোমাকে বের করে দেবে। তার মধ্যে একটা কঠিন টাস্ক একটু করি আজকে। এই ডেটার মধ্যে আমি হয়তো চাইছি দেখতে যে আমার রিজিয়ান এখানে যে টোটাল বিক্রি হয়েছে বা আমার পেমেন্ট যে হয়েছে, পেমেন্টের মধ্যে ইউপিআই কতজন হয়েছে। তার কারণ কি, আমার যে কোম্পানি আছে বা আমার যে শপিং মলটা আছে, আমি এখনো সেখানে ইউপিআই ইনস্টল করিনি। আমি সেখানে দুটো পেমেন্টের মোড অ্যাড করি, একটা হচ্ছে আমার টোটাল ক্যাশ আমি নিই, আর আমি ইউপিআইটাকে আমি নিই। আর ইউপিআইটা নিই না, আমি কার্ড নিই। তো আমার পেমেন্টের মধ্যে আমি দুটো অপশনকে এতদিন খোলা রেখেছিলাম। তো আমি যাদের থেকে ইউপিআই নিয়েছি তাদেরকে আমি আমার স্ক্যানার শো করেছি এবং তারা কি করেছে, আমাকে আমার স্ক্যানারের মধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে। এবার আমি দেখতে চাইছি যে এরকম কতজন লোক আছে, এই টোটাল আমার এখানে সিরিয়াল নাম্বার আছে হচ্ছে 30টা, এই 30টার মধ্যে কতজন লোক আছে যারা আলটিমেটলি ইউপিআই করেছে। এবং তাহলে আমি বুঝতে পারবো যে আমার তার মানে এই এই যে আমার যে ইয়েটা আছে, আমার যে এই মডেলটা আছে, তাহলে আমি আমার দোকান বা আমার শপিং মলে আমি একটা ইউপিআই ইনস্টল করে নেব। কারণ কি, এটাকে বলে রেকমেন্ডেশন, মানে তুমি যেটা দেখতে চাও, মানে তুমি যদি যেটা মানে তোমার যে কোনো একটা শপিং মল থাকুক, এটা প্রত্যেকটা বড় বড় কোম্পানিরাও করে। তোমার যেটা তোমার সব সময় তারা চায় যে কাস্টমার কি চাইছে, কাস্টমারের রেকমেন্ডেশনের ওপর তারা কি চায়, তারা সবসময় বিভিন্ন রকম ইনস্টলেশন নতুন নতুন আনে। ফ্লিপকার্ট যদি দেখে কাস্টমার এখন ফোনের সাথে ফোনের একটা দেখবে, এখন এখন একটা নতুন ইয়ে শুরু হয়েছে, যখনই তুমি ফোন কিনছো তখন তোমাকে দেখায় যে আপনি একটা ইন্স্যুরেন্স করে নিন 249 টাকা দিয়ে। সেই ইন্স্যুরেন্স কি করবে, আপনার ফোন যদি ভেঙে পড়ে যায়, গ্লাস নষ্ট হয়ে যায়, আমরা আপনার থেকে ফোন পিক আপ করবো 1 বছরের মধ্যে, যেদিনকে ইচ্ছা আপনার গ্লাস ভাঙবে আমরা ফোন পিক আপ করে সার্ভিস সেন্টার থেকে আপনার ফোনের ওই গ্লাসটাকে ঠিক করে আমি নিয়ে আসবো। তার মানে ফ্লিপকার্ট এটা কেন করেছে, তার কারণ হচ্ছে অফ গ্রোয়িং ডিমান্ড, যে এখনকার দিনে মানুষ যেভাবে ফোন ব্যবহার করছে, যে কোনো সময় হাত থেকে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং তাই কারণে মানুষ কোনো একটা দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে সেটা সারাচ্ছে। তা ফ্লিপকার্ট বলছে এটাকে আমি নিজের মধ্যেই ব্যবসা করে নিই। তা ঠিক সেরকমই আমরা দেখতে চাইছি যে আমার এই যে ডেটাটা আছে, এই ডেটাটার মধ্যে কতজন আমার ইউপিআই ব্যবহার করে, কতজন আমার কাছে ইউপিআই ব্যবহার করছে, এবং যদি ইউপিআই ব্যবহার করে থাকে তাহলে সেই পার্সেন্টেজটা কত, সেই লোকজনের পার্সেন্টেজটা কত। এবং যদি সেটা খুব মানে খুব বড় পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ লোকজন হয়, তাহলে আমি কি করব, আমার শপিং মল বা আমার দোকানে আমি তাহলে একটা ইউপিআই ইনস্টল করে নেব, মানে ওই এখন যে ফোন পে বা ভারত পে বা গুগল পে আমি একটা ইনস্টল করে নেব। এর জন্য আমি দুটো কাজ করব। প্রথম কাজ করব যে এখানে তো আমি দেখে বুঝতে পারছি যে কতগুলো ডেটা আছে, এখানে আমার কাছে 30খানা ডেটা আছে, কিন্তু আমার কাছে যদি 30,000 থাকতো তখন তো আমি আর, বা আমার কাছে একটা খুব বাজে ধরো একটা র্যান্ডাম ফিগার থাকতো, আমার কাছে 28,684 খানা ডেটা আছে, তা আমি কি করতাম, এক্সেলে গিয়ে স্ক্রল করে 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 থরি আমি গিয়ে সেটাকে দেখতাম বা চেক করতাম। তার উত্তর হচ্ছে না। আমার কাছে এখানে তো 30খানা ডেটা আছে, আমি দেখে বুঝতে পারছি, খুব ইজি যে 30খানা ডেটা আছে, আমি আরামসে দেখে বুঝতে পারছি যে এটা খুব ইজি, কোনো ব্যাপার না। কিন্তু যদি আমার কাছে এরকম কোন একটা ফিগার থাকতো 28,684 এরকম ডেটা থাকতো আমার কাছে, তখন আমি কি করতাম, এক্সেলে গিয়ে বারবার গিয়ে চেক করতাম যে আমার কাছে কতগুলো ডেটা আছে, না আমি সেটা করতাম না। তার জন্য আমি একটা ফাংশন ব্যবহার করব, সেটাকে আমি লিখবো হচ্ছে, সেটা সেই ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট। আমি যে ফাংশনটাকে ব্যবহার করব সেই ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট কি করে, কাউন্ট আমাকে বলে দেয় যে তোমার কাছে এই কলামের মধ্যে কতগুলো আলটিমেটলি ইয়ে আছে, তোমার এই কলামের মধ্যে কতগুলো আমার কাছে মানে এন্ট্রি আছে, এই কলামের মধ্যে কতগুলো এন্ট্রি আছে। যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেটাকে কাউন্ট ইয়ে করে দেয়, সেটাকে কাউন্ট নিজের মধ্যে ধরে না, কতগুলো এন্ট্রি আছে সেটাকে আগে আমি চেক করে নিই। তা আমি এখানে গিয়ে কি করব, প্রথমে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে কাউন্ট বুঝেই লিখতে যাব। আমার কাছে কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, এগুলো সব কটা আমাদেরকে শিখতে হবে। কাউন্ট শিখতে হবে, কাউন্ট এ শিখতে হবে, কাউন্ট ব্ল্যাঙ্ক শিখতে হবে, কাউন্ট ইফ শিখতে হবে, কাউন্ট ইফস এই অবধি তো আমাদেরকে শিখতেই হবে, দিস ইজ ভেরি কম্পালসারি। তা আমি আপাততর জন্য যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাউন্ট। তো আমি কাউন্টটাকে ক্লিক করে দিলাম। তা কাউন্টটাকে যেই ক্লিক করলাম, আমি কোন রেঞ্জের মধ্যে দেখতে চাইছি, আমি দেখতে চাইছি হচ্ছে এই রেঞ্জের মধ্যে। তা আমি এই রেঞ্জটাকে আলটিমেটলি পুরো পুরো ড্র্যাগ করে আমি সিলেক্ট করে দিলাম। তো এই রেঞ্জটাকে আমি পুরো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, দিয়ে এন্ট্রি করে দিলাম। ঠিক আছে, আহা একটা মিনিট, ওহো আচ্ছা সরি, এটা তো কাউন্ট ইফ, এটা যেহেতু এটা টেক্সচুয়াল ফিগার, আই এম ভেরি সরি ফর দ্যাট। এটা যেহেতু একটা টেক্সচুয়াল ফিগার মানে ক্যাশ ইউপিআই, তো এখানে ও এটাকে কাউন্ট হিসাবে নিতে পারবে না, ও এটাকে কাউন্ট হিসাবে নিতে পারবে না। ঠিক আছে, এটার জন্য আমাদের কাউন্ট ইফ ব্যবহার করতে হবে। কাউন্ট ইফ, কাউন্ট আর কাউন্ট ইফ এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এটার কাউন্ট আমরা যদি এই কোয়ান্টিটি
ইউনিট, প্রাইস, এগুলোর ওপর আমরা যদি দেখছি তখন ঠিক আছে। কিন্তু আমি যদি যখন কোনো টেক্সচুয়াল ফিগার দেখছি তখন আমি কিন্তু সেটার রেসপেক্টে আমি কাউন্ট ইফটাকে ব্যবহার করব। কাউন্ট ইফ মানে কাউন্ট ইফ, ইফ কথার মানে যদি, মানে আমি একটা কন্ডিশন ইম্পোজ করছি, কাউন্ট করো যদি, ঠিক আছে। সেটাকে আমরা করে দেখি। এটাকে করার জন্য আমাকে নিচেই করতে হবে তার কোনো মানে নেই, এটাকে আমি যে কোনো একটা সেলে করতে পারি। আমি এখানে দেব ইকুয়াল কাউন্ট, দেখো তোমাদের কাছে চলে এসছে কাউন্ট ইফ, কাউন্ট ইফের ওপর আমি ক্লিক করব। কাউন্ট ইফ যেই ক্লিক করলাম আমাকে ফার্স্ট যেটা চাইছে বলছে রেঞ্জটা দিন, আপনি যেই রেঞ্জের মধ্যে কাউন্ট দেখতে চাইছেন সেই রেঞ্জটা দিন। তা আমি রেঞ্জটা কোনটা হবে, আমার রেঞ্জ কোনটা হবে, এটা কোন পেমেন্টটা কোন কলামে আছে, পেমেন্টটা কলামে আছে হচ্ছে জে। আমি কি করব, রেঞ্জটাকে দেওয়ার জন্য জে বলে কলামের একদম টপে যাব, আমি এটাকে গিয়ে সিলেক্ট করে দেবো, পুরো জে বলে কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে বলছে এটা কমা দিতে। কাউন্ট ইফের ভেতর এক্সেল কিন্তু আমাকে সাজেস্ট করে কি করতে হবে না করতে হবে। এক্সেল কিন্তু প্রত্যেক জনকে সাজেস্ট করে, তোমাদেরকে শুধু লজিকটা জেনে রাখতে হবে যে কখন কোথায় ইউজ হয় বা কখন কোথায় দিতে হয়। এক্সেল কিন্তু আমাদেরকে সাজেস্ট করে যে তোমাকে কখন কি দিতে হবে কখন কি দিতে হবে না। তা আমি প্রথমে কাউন্ট ইফ যেই লিখলাম, প্রথমে আমি কিন্তু কিচ্ছু করিনি, প্রথমে আমি ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দিয়ে কাউন্ট যেই মেরেছি আমার কাছে কাউন্ট ইফ বলে অপশনটা চলে এসছে। আমি এই কাউন্ট ইফের ওপর গিয়ে ডবল ক্লিক করলাম, যেই আমি কাউন্ট ইফের ওপর গিয়ে ডবল ক্লিক করলাম আমাকে এক্সেল বললো এই রেঞ্জটা দাও, কোন রেঞ্জের ওপর তুমি দেখতে চাইছো। তা আমি কোন রেঞ্জের ওপর দেখতে চাইছি, আমি পেমেন্টের ওপর দেখতে চাইছি। তা পেমেন্টের ওপর যদি দেখতে চাই তাহলে আমি যে বলে কলামটাতে আছে, তা আমি কি করলাম, এই যে বলে কলামটাকে পুরো সিলেক্ট করে দিলাম, এই যে বলে কলামটাকে আমি পুরো সিলেক্ট করে দিলাম, দিয়ে কি করলাম একটা কমা দিলাম, কারণ কি এক্সেল আমাকে বলেছে রেঞ্জের পর একটা কমা দাও, দিয়ে আমাকে বলছে ক্রাইটেরিয়াটা দাও। তা আমার ক্রাইটেরিয়াটা কি, আমি দেখতে চাইছি কতগুলো মানুষ ইউপিআই তে পেমেন্ট করেছে, আমার কাজই হচ্ছে দেখা কতগুলো মানুষ ইউপিআই তে পেমেন্ট করেছে। তা আমি এক্সেলকে বললাম কাউন্ট ইফ মানে গোনো যদি কিনা আমার পেমেন্টের রেঞ্জের মধ্যে ইউপিআই বলে কিছু থাকে। তা ক্রাইটেরিয়াটাকে আমাদেরকে সবসময় কিসের মধ্যে দিতে হয়, অলওয়েজ ইন আ ডবল ইনভার্টেড কমা। ক্রাইটেরিয়াটাকে আমাকে সবসময় কিসের মধ্যে দিতে হয়, অলওয়েজ ইন আ ডাবল ইনভার্টেড কমা। তা আমার ক্রাইটেরিয়াটা কি হবে, আমার ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে ইউপিআই, মানে আমি দেখতে চাইছি দিয়ে ডবল ইনভার্টেড কমাটাকে আমাকে ক্লোজ করতে হবে। আমি দেখতে চাইছি যে এই পেমেন্ট বলে কলামটার মধ্যে, এই পেমেন্ট বলে কলামটার মধ্যে আমার কাছে ইউপিআই বলে কতগুলো টার্ম আছে, তাহলেই আমি বুঝে যাব যে কতগুলো লোক আলটিমেটলি আমার দোকানে বা আমার শপিং মলে এসে ইউপিআই তে পেমেন্ট করেছে। তা আমি কি ফাংশন ব্যবহার করলাম, কাউন্ট ইফ, যদি আমি বাংলায় এটাকে ট্রান্সলেট করি কাউন্ট করো যদি, কাউন্ট ইফ, ইফ কথাটাকে আমরা কখন ব্যবহার করি, যদি। তা কাউন্ট করো যদি, তারপরে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এই পেমেন্ট বলে যে পুরো রেঞ্জ এটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, কমা দিয়ে আমরা ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করলাম। ক্রাইটেরিয়াটা কি, এই ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যদি এর মধ্যে ইউপিআই থেকে থাকে। আমি বারবার কি বলেছি, যখন আমরা একটা ব্র্যাকেট ওপেন করি আমরা একটা ব্র্যাকেট ক্লোজও করে দেবো, দিয়ে আমি এটাকে এন্টার মেরে দিলাম। আমাকে কি দেখিয়ে দিল, আমার ভ্যালুটা দেখিয়ে দিল 10, আমার ভ্যালু দেখিয়ে দিল হচ্ছে 10। তার মানে আমাকে বলতে চাইছে যে আমার তোমার কাছে যে লোকগুলো জিনিসপত্র কিনেছে তার মধ্যে 10 জন তোমার কাছে ইউপিআই করেছে, 10 জন তোমার কাছে ইউপিআই করেছে। তাহলে এটার জন্য আমরা কি ফাংশন ব্যবহার করলাম, কাউন্ট ইফ, মানে ইউ জাস্ট কাউন্ট ইফ আমার ওটা ইউপিআই হয়। আমরা আরেকটা কলামের ওপর ইউপিআই ব্যবহার করি, আমরা দেখতে চাইছি আমাদের কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, ক্যাটাগরিটা কি তার, স্টেশনারি নাকি অফিস নাকি ইলেকট্রনিক্স, এটার ওপর আমার ইচ্ছা হয়েছে যে দেখতে চাই যে আমার স্টেশনারির ওপর কতটা আলটিমেটলি ইয়ে হয়েছে, স্টেশনারি প্রোডাক্ট কতটা আমার বিক্রি হয়েছে। এর জন্য আমরা আবার কাউন্ট ইফ ফাংশন লাগাবো। তা আমি প্রথমে কি করব, প্রথমে একটা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে কাউন্ট যেই লিখতে যাব আমাকে এক্সেল অটোমেটিক্যালি দেখিয়ে দেবে কোনটাকে ব্যবহার করতে চাই, কাউন্ট কে না কাউন্ট এ কে না কাউন্ট ব্ল্যাঙ্ক কে না কাউন্ট ইফ কে না কাউন্ট ইফস কে। তো আমি কাউন্ট ইফটাকে ব্যবহার করতে চাই, তো আমি কাউন্ট ইফের উপর ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করলেই ফার্স্ট আমার কি আসবে, আমাকে ফার্স্টে বলবে রেঞ্জটা দাও, কোন রেঞ্জের ওপর আমি চেক করব। তো আমার রেঞ্জটা এখানে কি হবে, এখানে আমার রেঞ্জটা হবে ক্যাটাগরি। তো আমার ক্যাটাগরিটা কোন কলামে আছে, ক্যাটাগরিটা আছে ডি কলামে, তাহলে আমি ডি কলামের ওপর একটা ক্লিক করে দিলাম, তাহলে ও রেঞ্জটাকে নিয়ে নিল। দিয়ে কমা দিয়ে আমাকে কি করতে হবে, ক্রাইটেরিয়াটা দিতে হবে যে আমি কাকে কাউন্ট করতে চাইছি, স্টেশনারিকে নাকি অফিসকে নাকি ইলেকট্রনিক্সকে। তা আমি কাউন্ট করতে চাইছি স্টেশনারিকে। আমি কি বলেছি, যখনই আমরা কোনো ক্রাইটেরিয়া লিখবো, যখনই আমরা কোনো ক্রাইটেরিয়া লিখবো তখন আমাদেরকে সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। যখনই কোনো ক্রাইটেরিয়া আমরা ইম্পোজ করছি বা লিখছি সেটাকে আমাদের একটা ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তাহলে আমি এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে স্টেশনারিটা লিখবো,
আমি তাহলে লিখছি ডবল ইনভার্টেড কমার মধ্যে স্টেশনারি, স্টেশনারি লিখে দিলাম। তাহলে আমি ডবল ইনভার্টেড কমাটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। তাহলে আমি এক্সেলকে কি বললাম, তুমি কাউন্ট করো যদি এই ক্যাটাগরির মধ্যে স্টেশনারি কতগুলো আছে সেটাকে আমাকে কাউন্ট করে দাও। স্টেশনারি বানানটাকে চেক করে নেবে, কারণ কি আমি যদি স্টেশনারি বানান অন্য লিখি আর এক্সেল যদি অন্য এখানে অন্য লেখা থাকে তাহলে কিন্তু মিলবে না। আমি দেখো এখানে স্টেশনারি বানান লিখেছি, এখানে স্টেশনারি লেখা আছে NERY আর আমি এখানে ইচ্ছা করে লিখেছি ARY, তার মানে কি আমি স্টেশনারি বানানটাকে ভুল লিখছি। আমি যদি ভুল লিখি দেখি কি দেয়, দেখো 0 দিয়ে দিয়েছে, কারণ কেউ দেখতেই পাচ্ছে না যে এরকম স্টেশনারি NARY বলে কিছু আছে। ও কাউন্টই করতে পারছে না, ও কাউন্টই করতে পারছে না যে এই রেঞ্জের মধ্যে এই স্টেশনারি বানানের কিছু আছে। তার যে অলওয়েজ চেক ইওর স্পেলিংস, নালে কিন্তু কাউন্টটা তোমরা পাবে না। অনেক সময় হয় আমরা হয়তো স্টেশনারি বা হয়তো আমরা কোনো একটা নাম, কোনো একটা বস্তু যেটাকে হয়তো আমরা ভুল করে কিছু একটা লিখে ফেলেছি, লিখে আমরা ওটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্সেল বলছে যে এই রেঞ্জের মধ্যে এই স্টেশনারি বলে কিছু নেই, এক্ষুনি আমি এই নামটাকে চেঞ্জ করে দেবো, ERY করে দেবো। এক্ষুনি আমি এটাকে ERY করে দিলাম, দেখো এটাকে ERY করে এন্টার মারবো, আমাকে দেখিয়ে দিল 16। তার মানে আমার কাছে টোটাল 30 খানা, যে 30 দিন যে আমার বিক্রি হয়েছে প্রোডাক্ট, তার মধ্যে স্টেশনারি বিক্রি হয়েছে 16। তার মানে তুমি বলতে পারো মানে 30 ডেজের মধ্যে 16 ডেজ আমার শুধু স্টেশনারি প্রোডাক্টসই বিক্রি হয়েছে। তার মানে আমি বুঝতে পারছি দেয়ার ইজ আ হিউজ ডিমান্ড ইন দ্য স্টেশনারি মার্কেট। এই মার্কেটের মধ্যে তাহলে স্টেশনারির একটা হিউজ ডিমান্ড আছে। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ কাউন্টিফ। তাহলে কাউন্টিফটাকে আমরা কেন ব্যবহার করি? কাউন্টিফটাকে আমরা ব্যবহার করি কোনো একটা পার্টিকুলার জিনিসের মধ্যে যদি আমরা দেখতে চাই যে কোনো একটা পার্টিকুলার জিনিসের মধ্যে কতটা হয়েছে, কতটা হয়েছে, তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে কাউন্টিফ। তাহলে কি আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে কাউন্টিফ। এবার কারোর মাথায় আসতেই পারে যে স্যার এরকম তো একটা কন্ডিশন হতে পারে যে রিজিয়ন, রিজিয়ন তার সাথে সাথে আমার ক্যাটাগরি, এটাকে যদি আমি দেখতে চাই একসাথে, মানে এতক্ষণ আমরা একটা পার্টিকুলার দেখছি, নয় রিজিয়ন, নয় ক্যাটাগরি, নয় পেমেন্ট, নয় সেলস পারসন, নয় কিছু একটার উপর দেখছি। কিন্তু স্যার যদি আমি দেখতে চাই যে আমার রিজিয়ন বা আমার ক্যাটাগরি বা যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালুজের উপর আমি দেখতে চাই, তাহলে কি আমি কাউন্টিফটা ব্যবহার করতে পারি না? অবশ্যই পারি। তার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার কাছে এখানে টোটাল সেলস আছে, আমি দেখতে চাই যে আমার কাছে 15 টাকার বেশি সেল, 15 টাকার বেশি সেল কত দিন হয়েছে সেটাকে আমি ক্যালকুলেট করতে চাই। তাহলে আমি আবার লিখবো মানে ইয়ে দিয়ে, আমি প্রথমে লিখলাম হচ্ছে ইকুয়ালস টু কাউন্ট, ইকুয়ালস টু কাউন্ট ইফ, কাউন্ট ইফে চলে গেলাম। রেঞ্জটাকে প্রথমে সিলেক্ট করব, রেঞ্জটাকে আমি টোটাল সেলসটাকে সিলেক্ট করে দিলাম, একটা কমা দিলাম। আমি দেখতে চাই যে 15 টাকা বা 15 টাকার বেশি কবে সেলস হয়েছে, 15 বা 15 থেকে বেশি। তা আমি এখানে একটা গ্রেটার দেন আর ইকুয়াল সাইন দেবো। কেন তোমাদেরকে বলে দিই, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি দেখতে চাইছি যে সেলস গুলো আমার হয়েছে যে 15 টাকার থেকে বেশি অথবা তার সমান, গ্রেটার দেন অর ইকুয়াল 15 টাকা বা 15 টাকার থেকে বেশি কতদিন আমি সেল করতে পেরেছি। সেটার জন্য তাহলে আমি যদি কাউন্টিফ ফাংশনটাকে লাগাই আমি কেমন ভাবে ইউজ করতে পারি। তাহলে এখানে আমি যেটা করতে পারি সেখানে হচ্ছে আমি এখানে গিয়ে একটা ইকুয়াল দিয়ে প্রথমে কাউন্টিফ, কাউন্টিফটাকে আমি ডবল ক্লিক করলাম, চলে এলো, রেঞ্জটাকে দিতে বলছে, আমি টোটাল সেলসটাকে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি গ্রেটার দেন ইকুয়াল 15 লিখে দিলাম। তার মানে 15 টাকা বা 15 টাকার বেশি কত দিন সেল হয়েছে সেটা আমাকে ক্যালকুলেট করে বের করে দাও, সেটা আমি এক্সেলকে বলতে চাইছি। এন্টার মারবো, আমাকে বলে দিচ্ছে 15 টাকা বা 15 টাকার বেশি আমার 24 দিন সেল হয়েছে। 14 ডেজ, এই 24 ডেজ এরকম গেছে যেদিনকে আমি 15 টাকা বা 15 টাকার বেশি আমি সেল করতে পেরেছি। মানে আমার ইউজ টোটাল সেলস 15 টাকা বা 15 টাকার বেশি, এরকম আমার কাছে যে 30 দিনের মধ্যে আমার কাছে 24 দিন এরকম আছে। তার মানে আমি আরামসে দেখে নিতে পারি। এবার আমার যদি এটা, মানে আমি তো খুব ছোট ফিগার নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, যখন তো আমাদের টোটাল সেলস এর ভ্যালু খুব অনেক বড় 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 থাকবে, অনেক বড় বড় থাকবে, তখন আমি কি করতে পারি, তখন আমি তো এর আরামসে এই কাউন্টিফ ফাংশনটাকে ব্যবহার করতে পারি। দিয়ে হয়তো এখানে আমি লিখে দিলাম 15,000 বা 15 লাখ টাকার সেল আমার কোন 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 দিনের বাইরে হয়েছে। কারণ কি ফ্লিপকার্টে হয়তো একদিনে বা অ্যামাজনের বড় বড় কোম্পানিগুলোতে একদিনে কয়েকশো কোটি টাকার ব্যবসা হচ্ছে, কয়েকশো কোটি টাকা। তা আমি যদি দেখতে চাই যে আমার পেন ফ্লিপকার্টে কত টাকার আলটিমেটলি, মানে আমার যে টোটাল সেলস হয়েছে তার মধ্যে আমার 15 লাখ বা 15 কোটি টাকার এক বা তার থেকে বেশি কতদিন সেল হয়েছে,
তাহলে যাই করি না কেন আমরা যেই ফাংশনটাকে ব্যবহার করি সেটা হচ্ছে কাউন্ট ইফ। তাহলে আমরা ইকুয়ালস টু কাউন্ট ইফ লিখে প্রথমে আমাকে কি দিতে হয়, প্রথমে আমাকে দিতে হয় তার রেঞ্জ, আমি কার ওপর করতে চাইছি। যদি আমি টোটাল সেলস এর ওপর করতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করব, যদি আমি ক্যাটাগরির ওপর করতে চাই তাহলে আমি এই কলামটাকে সিলেক্ট করব। তারপরে দিতে হয় আমাকে ক্রাইটেরিয়া মানে তুমি কি দেখতে চাইছো। আমি ক্যাটাগরির মধ্যে দেখতে চাইছি যে স্টেশনারি এই প্রোডাক্টটা কতবার আছে, তাহলে আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে স্টেশনারি কথাটাকে লিখে আমি ডবল ইনভার্টেড কমা বন্ধ করব, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে আমাকে দেখিয়ে দেবে যে কতদিন এই স্টেশনারি প্রোডাক্টটা আছে। এটা হচ্ছে আমার কাছে কাউন্টিভ এর ফাংশন। এবার আমরা পরের দিন যেটাকে করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ক্যাটাগরি তো আমি একটাতে করলাম, আমি টোটাল সেলস এর ওপর করলাম, আমি যদি মাল্টিপল কন্ডিশন ইম্পোজ করি, মানে আমি যদি এরকম দেখতে চাই যে আমার স্টেশনারি প্রোডাক্ট ইস্ট বলে রিজিয়নে কতদিন বিক্রি হয়েছে, স্টেশনারি প্রোডাক্ট ইস্ট রিজিয়নে কতটা বিক্রি হয়েছে সেটাকে যদি দেখতে চাই, বা আমি যদি দেখতে চাই ইস্ট রিজিয়নে আমার সেলস 15 টাকা বা 15 টাকার বেশি কতবার হয়েছে, আমি যদি মাল্টিপল কন্ডিশনস ইম্পোজ করি, বা আমি যদি দেখতে চাই আমার ক্যাশে পেমেন্ট হয়েছে আর আমার ক্যাশে পেমেন্ট আমার 20 টাকার বেশি কবে কবে হয়েছে, ক্যাশে পেমেন্ট হয়েছে আর 20 টাকার বেশি কবে কবে হয়েছে, তার মানে মাল্টিপল কন্ডিশনস। এতক্ষণ আমরা শুধু বলছিলাম ইউপিআই বা ক্যাশ, একটা কন্ডিশন কি ইম্পোজ করছিলাম, কিন্তু যদি মাল্টিপল কন্ডিশনস কি ইম্পোজ করতে চাই যে আমার ইউপিআই বা ক্যাশ দ্বারা পেমেন্ট হয়েছে তার সাথে সাথে আমার 20 টাকা বা 20 টাকার বেশি পেমেন্ট হয়েছে, তখন কিন্তু আমরা আর কাউন্ট ইউজ করলে হবে না, তখন যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কাউন্ট। এতক্ষণ আমরা ইউজ করছিলাম ইফ, একটা কন্ডিশন ইম্পোজ করার জন্য। যদি মাল্টিপল করার হয় তখন আমরা প্লুরাল টার্মে কি ইউজ করি, তখন আমরা ইউজ করব কাউন্ট ইফস, তখন আমরা ব্যবহার করব কাউন্ট ইফস, এটা আমাদের পরের দিন থাকবে। তার সাথে আমরা আরো কিছু কন্ডিশন পড়বো, যেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট এ বা নর্মাল কাউন্ট। তা আমরা আলটিমেটলি আজকে দেখলাম যে একটা রিজিয়নে আমার কাছে যে ডেটাটা আছে এই ডেটাটার মধ্যে স্টেশনারি প্রোডাক্টের কতবার বিক্রি হয়েছে, বা পেমেন্টটা ইউপিআই দ্বারা কতবার হয়েছে, বা রিজিয়নটা আমার ইস্ট কেন কতবার ছিল, টোটাল সেলসটা 15 বা 15 থেকে বেশি কবে 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 ছিল। কিন্তু আমি যদি মাল্টিপল কন্ডিশনস একবারে দেখতে চাই যে আমার স্টেশনারি প্রোডাক্ট তার সাথে সাথে আমার ইউপিআই হচ্ছে আবার একটা আরেকটা কন্ডিশন, যে আমি স্টেশনারি প্রোডাক্টও বিক্রি করেছি আবার ইউপিআই দ্বারাই বিক্রি করেছি, এরকম কেস কতগুলো আছে। বা আমি টোটাল সেল 20 টাকা করেছি আর সেটা আমার ক্যাশে হয়েছে, সেরকম কেস কতগুলো আছে। সেগুলোকে যদি আমি দেখতে চাই তখন কিন্তু আমরা একটা কন্ডিশন ইম্পোজ করছি না, তখন আমরা মাল্টিপল কন্ডিশনস ব্যবহার করছি। তাই জন্য তখন আমরা শুধু কাউন্ট ইফ করলে হবে না, তখন আমরা কাউন্ট ইফ যখন আমাদের মাল্টিপল বা প্লুরাল হয়ে যায় তখন আমরা কি করি, তখন আমাদের যাবে কাউন্ট ইফস। সেটা আমাদের নেক্সট দিনের টপিক থাকবে, তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে কাউন্ট ইফস। তো এটা হচ্ছে আমাদের কাছে কাউন্ট বা কাউন্টের বা নর্মাল আমাদের কাউন্ট ইফের কাজ। এবার আমি তোমাদের কাছ থেকে সবার থেকে আই ওয়ান্ট কোয়েশ্চেন্স, তোমাদের যা